অ্যানিমেশনটা খুবই জোস ভাইয়া। হ্যাঁ, তোমরা ওই যে PHET অ্যানিমেশন নামে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে গেলে তোমরা এই অ্যানিমেশন গুলা পাবা, যেটা আমি এখন হঠাৎ কোনো এক কারণে খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি জানি না এটা কিনা, ওপেন করতেছি। ওকে, সো যাই হোক, আমরা ওই অ্যানিমেশনটা পেলে নিয়ে আসবো। আবার আমরা সামনের দিকে মুভ করি। আমাদের অলরেডি 28 জনের মতো ক্লাসে জয়েন করছে, সো আমরা এখন মোটামুটি ক্লাস শুরু করতে পারি। আচ্ছা, আমার বোর্ড দেখা যাচ্ছে নিশ্চয়ই। তো আমরা গতদিন পর্যন্ত ফ্রিকশন ফোর্স নিয়ে কথাবার্তা বলতেছিলাম। আজকে আমি তোমাদের কিছু কোশ্চেন করব, দেখি গতদিন কারা কারা বুঝতে পারছিলা। ফ্রিকশন ফোর্স, ঠিক আছে। এটার একটা গ্রাফ ছিল, তোমাদের যদি মনে থাকে, গতদিন আমরা একটা গ্রাফ আঁকছিলাম। আমাদের ক্লাসে কি ইসে আছে, ইসমাম জয়েন করছে? না ভাই, এখন আসেনি মনে হয়। ওর কি পাবজি গেম আছে, কোনো গেম খেলতেছো নাকি? ভাই সেটা তো আমি জানি না। ওকে, সবাই একটু মিউট করে রাখো। আমি এই গ্রাফ থেকে তোমাদেরকে কিছু কোশ্চেন করব। আচ্ছা, প্রথম কোশ্চেনটা হচ্ছে স্পেসিফিক্যালি ফারাহ উলফাত, শুনতে পারতেছো আমার কথা? ওদের নাই, ও মনে হয় চলে গেছে। আনিশা আছো? আনিশা, আনমিউট করে একটু জবাব দিও। আনিশা, তোর কথা শোনা যাচ্ছে না। এটা কি কোনো ক্রিয়েটিভ কোশ্চেন? ক্রিয়েটিভ কোশ্চেন না, একটা ছোট একটা এমসিকিউ টাইপের কোশ্চেন করব তোমাদেরকে। আচ্ছা, তাহলে তাজ, তাজুন, কথা শোনা যাচ্ছে আমার? জি স্যার। ওকে, তোমার কাছে কোশ্চেন, সেটা হচ্ছে এই গ্রাফের এই যে ম্যাক্সিমাম পয়েন্ট, যেখানে ম্যাক্সিমাম ফ্রিকশন কাজ করতেছে, এখানে যেন কি হয় মনে আছে? এটা হচ্ছে স্যার ইমপেন্ডিং মোশন। ওখানে হচ্ছে মানে অবজেক্টটা ফোর্স হয় না, মোশনে যায় না, বাট মোশনে যাওয়ার ঠিক আগের মুহূর্ত এটা। হ্যাঁ, এটা হচ্ছে ইমপেন্ডিং মোশন, মোশনে যাওয়ার ঠিক আগ মুহূর্ত। এইখানে আমরা মনে আছে যে বলছিলাম ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স কাজ করে, হ্যাঁ, স্ট্যাটিক ফ্রিকশন কাজ করে, ম্যাক্স ফ্রিকশন ফোর্স। আচ্ছা, তাজুন, এরপরে বলো তো, এই যে গ্রাফের এর মধ্যে কোন পার্টটায় অবজেক্টটা অ্যাকচুয়ালি মুভমেন্ট আছে, তার কোন পার্টে সে মুভ করতেছে? আর হচ্ছে ইমপেন্ডিং মোশনের পরের যে পয়েন্টটা, যেটা একটু নিচে, ওইখান থেকে শুরু। তাহলে এই পার্টটাকে আমরা বলতে পারি হচ্ছে অবজেক্ট মুভিং, না? হ্যাঁ, অবজেক্ট ইজ মুভিং। এবং এই পার্টে যে ফ্রিকশন ফোর্স কাজ করতেছে, আমি কি বলতে পারি এই পার্টে হচ্ছে ডাইনামিক ফ্রিকশন কাজ করতেছে? ডাইনামিক অথবা কাইনেটিক ফ্রিকশন কাজ করতেছে? হ্যাঁ। আচ্ছা, বাকিরা একটু মিউট করে দিও, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে। কেউ একজন, আচ্ছা তাজুন, তুমি আবার একটু আনমিউট করে, আমি সবাইকে মিউট করে দিছি। তাজুন, আনমিউট করে যেটা বলবা সেটা হচ্ছে, তাহলে যেটা বলতেছিলাম যে এখানে কাইনেটিক ফ্রিকশন কাজ করতেছে, আর এই পার্টটাতে কি কাজ করতেছে বলো তো? এই যে প্রথমে যে এরকম স্টেপ উপরে উঠলো একটা স্লোপে, এই পার্টে কি ওটাতে যত অ্যাপ্লাইড ফোর্স যত অ্যাপ্লাই করা হচ্ছে, সেম টু সেম ফ্রিকশন হচ্ছে, তাই নেট ফোর্স 0 হচ্ছে। হ্যাঁ, মানে এখানে দেখো এই জায়গায় অ্যাপ্লাইড ফোর্স যতটুকু, ফ্রিকশন ফোর্সও ততটুকু, ঠিক না? এই পয়েন্টগুলোতে হচ্ছে অ্যাপ্লাইড আর ফ্রিকশন ফোর্স সমান। এবং এই পয়েন্টগুলোতে কি এটা মুভমেন্ট আছে নাকি এটা রেস্ট আছে? সো এই পার্টটাকে আমরা বলবো হচ্ছে, পুরোটাকে বলবো হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কি একটা নাকি যে কোনো ভ্যালু হতে পারে? এটা হচ্ছে যে কোনো ভ্যালু হতে পারে। ইমপেন্ডিং মোশনের যে ফ্রিকশনটা অতটুকু পর্যন্ত, শুধু এই পর্যন্ত হচ্ছে যে কোনো ভ্যালু হতে পারে, ঠিক না? তাহলে আমরা বলতে পারি যে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, আমরা এখন থেকে স্ট্যাটিক ফ্রিকশনকে এফএস দিয়ে প্রকাশ করব। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, এটাকে আমরা এফএস দিয়ে প্রকাশ করব। আর আমি বলতে পারি ইন কেস অফ ইমপেন্ডিং মোশন, ইন কেস অফ
ইম্পেন্ডিং মোশন, আচ্ছা এটাকে আমরা তখন এফএস ম্যাক্স হিসেবে লিখতে পারবো, কারণ হচ্ছে জি, স্যার। ইম্পেন্ডিং মোশনে হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিকশন ফোর্স কাজ করে, তাহলে এফএস ম্যাক্স হবে। আর ইন কেস অফ মুভমেন্ট, আমরা ওইটাকে বলবো হচ্ছে কাইনেটিক ফ্রিকশন কাজ করবে, কাইনেটিক ফ্রিকশন। এবং আমরা এই কাইনেটিক ফ্রিকশনকে প্রকাশ করব হচ্ছে এফ কে দিয়ে। তাহলে খেয়াল করো আমাদের ফর্মুলাতে যখন আমরা এফ কে লিখবো তখন আমাদের বুঝে নিতে হবে এটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন। যখন এফএস লিখবো তখন হবে হচ্ছে যে কোনো স্ট্যাটিক ফ্রিকশন, কারণ এফএস এর ভ্যালু কিন্তু অনেকগুলো আছে, এখানে যে কোনো ভ্যালু হতে পারে। বাট যখন আমরা বলবো এফএস ম্যাক্স তখন আমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন, ম্যাক্স ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি তিনটা টার্ম দেখলাম। এখন এই ফ্রিকশন কিসের কিসের সাথে রিলেটেড, ফ্রিকশনের ফর্মুলা কেমন হবে আমরা একটু এটা বোঝার চেষ্টা করি। আমরা যদি ফ্রিকশনের ফর্মুলা দেখি, আমরা আগে ফর্মুলাটাকে লিখে ফেলি, তারপরে ওটা এক্সপ্লেইন করব কেন ফর্মুলাটা এরকম হলো। ঠিক আছে, ফ্রিকশনের ফর্মুলা হচ্ছে খুব সিম্পলি যদি বলি মিউ ইনটু হচ্ছে ওয়েট, ওয়েট হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউ দিয়ে বুঝাইতেছে হচ্ছে WEIGHT ওয়েট। আচ্ছা, মিউ দিয়ে কি বুঝাইতেছে, আমরা যদি মিউ এর মিনিংটাও লিখে ফেলি, এটাকে বলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। F equal to mu into W, সো আমরা এই ফর্মুলাটা একটু বোঝার চেষ্টা করি। সো এটা দিয়ে বুঝাইতেছে না যে W বাড়লে ফ্রিকশন ফোর্স বাড়বে। যারা ইসে আছো জুমে আছো অথবা ফেসবুকে যারা আছো তারাও বলতে পারো যে এই যে আমরা বললাম যে F equal to mu into W, এটা দিয়ে তো বুঝাইতেছে যে W বাড়লে F বাড়বে। সো এটার সিগনিফিকেন্স কি, আমাকে কেউ কি একটু বলতে পারবা যে ওয়েট বাড়লে কেন ফ্রিকশন ফোর্স বাড়ে? জুমে যারা আছে একটু বলো তো। আমি বলবো। হ্যাঁ, কে বলতেছিলা? স্যার মানজিলা। মানজিলা, হ্যাঁ বলো। স্যার ফ্রিকশনের কাজ তো আসলে হচ্ছে যে কোনো একটা অবজেক্টের মুভমেন্ট থেকে থামানো। তো একটা ওয়েট, যেটার অবজেক্টের ওয়েট বেশি, সেটাকে ফোর্স দিয়ে মোশন আনাটা আসলে বেশ কঠিন। তো এজন্য ওয়েট বাড়লে ফ্রিকশনও বাড়ে। না, এটা আমি পড়াই নাই মানজিলা, তুমি যে এক্সপ্লেনেশন দিলা এগুলোর একটা কথা আমি বলিনি, ঠিক আছে? ও আচ্ছা। অন্য কেউ? আমি গতদিন এটা একটু আইডিয়া দিছিলাম, আমার মনে আছে। আনমিউট করে বলতে হবে যে কেন কোয়েশ্চেনটা আরেকবার একটু করবে? কোন অবজেক্টের ওয়েট বাড়লে তাকে মুভ করাইতে গেলে ফ্রিকশন ফোর্সটা বেশি পাওয়া যায়। কেন কোন একটা অবজেক্টের ওয়েট বাড়লে মুভ করানোর জন্য ফ্রিকশন ফোর্স বেশি হয়ে যায়? ভাইয়া আমি বলি। হ্যাঁ বলো। তোরা হ্যাঁ অক্ষরা। ভাইয়া যখন হচ্ছে ওয়েট বেশি থাকে তখন হচ্ছে নিচের যে সারফেসে যে কাঁটাগুলো আরো বেশি ভিতরে ঢুকে যায়, তো যার কারণে মানে যখন মানে মুভমেন্ট করার সময় ওটা ইজিলি মুভ করতে পারে না। এক্স্যাক্টলি, আমি এই কথাটাই বলছিলাম, মনে আছে তোমাদের? বাকিরা কি ধরতে পারছো যে আমরা বলছিলাম যে ওয়েট বাড়লে যেটা হয় ওই খাঁজ কাটা অংশগুলো একটার ভিতরে আরেকটা বেশি এঁটে যায়, বেশি এঁটে গেলে বাধাটা বা রেজিস্ট্যান্সটা করে। সো যেটা বলতেছিলাম যে যত ওয়েট হবে তত খাঁজ কাটাগুলো একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে, আর খাঁজ কাটাগুলো একটা একটা ঢুকে গেলে হচ্ছে ফ্রিকশন ফোর্সটা বেশি হবে। তাহলে ওয়েট যত বেশি হবে ফ্রিকশন ফোর্স বাড়ে, কারণ কি সারফেস গুলা কন্টাক্ট মানে বা বলতে পারো যে একটার সাথে আরেকটা এঁটে যায়, ঠিক আছে, সহজে আরো মুভ করতে পারে না, এই জন্য ওয়েট বাড়লে ফ্রিকশন বাড়ে। মানজিলা তুমি কি বুঝছো? এটা আমি ক্লাসে বলছিলাম। ওকে, আনমিউট করে বলতে হবে, আমি কিছু শুনতে পারতেছি না। আচ্ছা, এবার আসো যে F ইকুয়াল টু, আমরা যে ফর্মুলা দেখলাম মিউ ইনটু ডাব্লিউ, তাহলে ডাব্লিউ ফর ওয়েট, মিউ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ঠিক না? আচ্ছা, এখন আমরা একটু চিন্তা করি যে মিউ কিসের কিসের উপর ডিপেন্ড করে। মিউ হচ্ছে মেইনলি সারফেসের যে টেক্সচার এটার উপর ডিপেন্ড করে, সারফেস টেক্সচার অথবা প্রপার্টিজ উপর ডিপেন্ড করে। মিউ যত বাড়ে, এইখানেও কিন্তু ফর্মুলা আমরা দেখতেছি, মিউ যত বাড়বে ফ্রিকশন ফোর্স কিন্তু তত বাড়বে, তাহলে মিউ বাড়লেও ফ্রিকশন ফোর্স বাড়ে। মিউ দিয়ে বুঝাইতেছে হচ্ছে দুইটা সারফেস যত বেশি রাফ হবে
দুইটা সারফেস যত বেশি রাফ হবে তত তাদের মধ্যে মিউ এর ভ্যালুটা বেশি হবে, ঠিক আছে? আর সারফেসের মধ্যে যদি মিউ এর ভ্যালু কম হয় তার মানে হচ্ছে এদের মধ্যে রাফনেস কম, তাহলে একটার মধ্যে আর একটা ভিতরে ঢুকে থাকতে পারতেছে না এবং ফ্রিকশন ফোর্সটা কম দিচ্ছে। আমি কি বুঝাইতে পারছি সাউদা? জি ভাইয়া বুঝেছি। তাহলে মিউ হচ্ছে, আমি বলতে পারি এটা হচ্ছে সারফেস টু সারফেস চেঞ্জ হবে। যেমন আমার হাত আরেকটা হাতের উপর দিয়ে যদি নেই, আমি যদি একটু ভিডিওটা অন করি, ভিডিও অবশ্য অনই আছে, আমি যদি একটা হাত আরেকটা হাতের উপর দিয়ে নেই, তাহলে একটা হাত আরেকটা হাতের উপর দিয়ে নিলে যেরকম ফ্রিকশন হয়, এই হাতটা যদি আমি টেবিলের উপর দিয়ে নড়াই, টেবিলের উপর দিয়ে নড়াইলে কিন্তু একই রকম ফ্রিকশন হবে না। যখনই তুমি সারফেস চেঞ্জ করবা তখন মিউ এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। এই হাতটা যদি আঠার উপর দিয়ে নাও, সে আঠার মিউ হবে অনেক বেশি, ফ্রিকশন তখন অনেক বেশি হবে। তাহলে আমরা বলতে পারি যে মিউ এর ভ্যালুটা সারফেস টু সারফেস কি হবে, চেঞ্জ হবে। ক্লিয়ার? ওকে, এটা মানে কি কোএফিশিয়েন্ট? এটাই তো কোএফিশিয়েন্ট অফ ফ্রিকশন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন আসো যে আমরা তাহলে মোটামুটি বুঝে গেছি যে ফর্মুলাটা কেন এরকম হলো। কেন এরকম হলো, একটা হচ্ছে ওয়েট বাড়লে পরে ফ্রিকশন বাড়ে, এটা মেইন রিজন। আর হচ্ছে মিউ বাড়লে পরে হচ্ছে, যেটা হচ্ছে সারফেসের প্রপার্টি বোঝাচ্ছে, মিউ বাড়লেও ফ্রিকশন বাড়ে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা এখন দুইটা জিনিস দেখবো। যে একটা হচ্ছে আমরা মনে আছে এফ এস লিখছিলাম, এফ এস এর জন্য ফর্মুলা হবে হচ্ছে মিউ এস ইনটু ডাব্লিউ। আর হ্যাঁ যখন একটু আরেকবার বুঝাও, আমার কেটে কেটে যাচ্ছিল, বুঝি নাই। কে বলতেছো? সারা সারা হাসিন নাকি না ফারাউল? ফারাও। ফারাউল ফাতা। আচ্ছা কোনটুকু যে বুঝে না আমি তো বুঝতেছি না। যে কেন আসলে আমি যেটা বলতেছিলাম যে কেন আসলে এফ ইকুয়াল টু মিউ ইনটু ডাব্লিউ। তো খুব সিম্পল, যে ওয়েট যদি বাড়ে তাহলে ওই যে খাঁজকাটাগুলো একটা আরেকটার ভিতরে ঢুকে যায়, ফ্রিকশন ফোর্স বাড়ে। মিউ যত বাড়ে, মিউ বাড়া মানে সারফেস তত রাফ হচ্ছে, রাফনেস যত বাড়বে তত একটা সারফেস আরেকটা সারফেসকে বাধা দিবে যাইতে, তাহলেও ফ্রিকশন বাড়বে। সো মিউ এর ভ্যালু যেটা বলতেছিলাম সারফেস টু সারফেস ভ্যারি করবে, কারণ সব সারফেস কিন্তু একই ভাবে বাধা দেয় না। তুমি আঠার উপর দিয়ে চলতে গেলে একরকম বাধা পাবা, কাঠের উপর দিয়ে চলতে গেলে আরেক রকম বাধা পাবা। ঠিক আছে, আচ্ছা আমরা এই যে যেটা লিখতেছিলাম যে এফ ইকুয়াল টু মিউ ইনটু ডাব্লিউ, এটাকে আমরা দুইটা ফর্মুলার জন্য দুইভাবে লিখতে পারি। স্ট্যাটিক ফ্রিকশনের জন্য লিখতে পারি এফ এস সমান সমান মিউ এস ইনটু ডাব্লিউ, আর এফ কে কে লেখা যায় হচ্ছে মিউ কে ইনটু ডাব্লিউ। কারণ কোনো বস্তুর ওয়েট তো চেঞ্জ হচ্ছে না, মেইনলি চেঞ্জ হচ্ছে মিউ এর ভ্যালুটা। মিউ এর ভ্যালুটা কাইন্ড অফ হচ্ছে ওই যে যেটা বলতেছিলাম যে সারফেসের প্রপার্টির উপর ডিপেন্ড করে, সারফেসটা কতটুকু আটকায় ধরে রাখতে চাচ্ছে। ঠিক আছে, সো মিউ যত বেশি হবে ফ্রিকশন ফোর্স তত বেশি হবে। মিউ এস দিয়ে বোঝায় হচ্ছে coefficient of static friction, coefficient of static friction, আর মিউ কে হচ্ছে coefficient of kinetic friction। একজন মনে কোশ্চেন করার জন্য হাত তুলছে, কোশ্চেনটা করে ফেলো। স্যার এই যে ফ্রিকশন, এই ফ্রিকশনের সাথে কি গ্র্যাভিটেশনের কোনো সম্পর্ক আছে? গ্র্যাভিটেশনাল ফোর্সের সম্পর্ক আছে, যেটা হচ্ছে ওর ওয়েট কাইন্ড অফ। হ্যাঁ, তো যেমন যখন মুনে কেউ যদি কোনো অবজেক্ট নামানোর চেষ্টা করে তখন ফ্রিকশন কম বেশি এরকম ফ্রিকশন কি কম আছে? হবে, তখন তার ওয়েট তো কম ফিল করবে সে। ঠিক আছে, আচ্ছা তবে হ্যাঁ এটা ডাইরেক্টলি ওয়েটের সাথে না, আমরা একটু পরেই দেখবো। এই ফর্মুলাটাকে অ্যাকচুয়ালি ওয়েটের জায়গায় তোমাদের বইতে ওয়েট দিয়ে করছে, এটার ফর্মুলা অ্যাকচুয়ালি হচ্ছে মিউ এস ইনটু আর, যেখানে আর হচ্ছে সারফেসের যে পারপেন্ডিকুলার রিঅ্যাকশন যেটাকে দেয়, যেটাকে নরমাল রিঅ্যাকশন বলে সেটা। আমি একটু বলতেছি কেন এটা আর হয়ে গেল, কেন এখানে এই যে ডাব্লিউটাকে আমরা আর লিখতেছি, এটা বোঝানোর জন্য আমরা একটু বলার চেষ্টা করি। যেমন আমি তোমাদেরকে দুইটা এক্সাম্পল। হ্যাঁ বলো। ভাই হচ্ছে কি এম কে আর হবে, যে এফ কে ইকুয়ালস টু এম কে আর। এম না মিউ, সরি মিউ কে আর। সরি ঠিক করে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা সামিয়া মেহনাজ কোশ্চেন আছে বোধহয়, হ্যাঁ করো। আচ্ছা ভাইয়া, মিউ এস কি মিউ কে এর চেয়ে বড় হবে, সেম থাকবে ভ্যালু? এটা হচ্ছে আবার দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাই, মিউ এস টা আবার মিউ এস ম্যাক্স হইতে পারে। তোমাদের মনে আছে যে এফ এস ও আছে, আরেকটা লিখছিলাম না এফ এস ম্যাক্স? হ্যাঁ ভাই, যে ইমপেন্ডিং মোশন। হ্যাঁ মানে গ্রাফটা তো এরকম ছিল, এই পার্ট গুলার জন্য হচ্ছে এফ এস,
আর এই টপ মোস্ট পয়েন্টের জন্য হচ্ছে এফএস ম্যাক্স, মনে আছে? সো এই পার্ট গুলার জন্য হচ্ছে এফএস এর করেসপন্ডিং হচ্ছে মিউএস, আর এফএস ম্যাক্স এর করেসপন্ডিং হবে হচ্ছে মিউএস ম্যাক্স। তো মিউএস যে ভ্যালুটা, এটা আসলে কনস্ট্যান্ট কোনো ভ্যালু না, এটা আসলে তুমি কতটুকু ফোর্স দিচ্ছ ওইটার সাথে সাথে চেঞ্জ হয়। কতটুকু ওই সারফেসটা আটকায় ধরে রাখতে চাবে এটা চেঞ্জ হবে, ঠিক আছে? ফলে ফর্মুলাটা এরকমও হয় যে মিউএস ম্যাক্স ইনটু ডাব্লিউ। তো কিসে যে কোশ্চেনটা করছো, মেহনাত যে কোশ্চেনটা করছো যে মিউএস কি অলওয়েজ গ্রেটার দেন মিউ কে কিনা, অ্যান্সার হচ্ছে সব ভ্যালু অফ মিউএস গ্রেটার দেন মিউ কে না, বাট ডেফিনেটলি মিউএস ম্যাক্স হচ্ছে গ্রেটার দেন মিউ কে। কেউ কি এক্সপ্লেইন করতে পারবা কেন সব ভ্যালু বড় হয় না, শুধু মিউএস ম্যাক্সটা বড় হবে? কেউ কি বলতে পারবা? কারণ এখানে ফ্রিকশনটা হাইস্ট হচ্ছে আর মানে সারফেসটা সবচেয়ে বেশি বাধা দিচ্ছে এখানে, মানে বেশি রাফ। অন্য কেউ? এফএস এর যে পজিশনটা ভাইয়া। সেটা ইনিশিয়াল স্টেজে তো হচ্ছে 0 তে থাকে, সো ইন দ্যাট কেস ওটা তো এফ কে থেকে ছোটই হবে, কিন্তু যেটা এফএস সেটার পজিশন এফ বাকিরা কে থেকে বড়। একটু কথা বলো না, ও কথা বলতেছে। হ্যাঁ, কে বলতেছে এটা? অর্পিতা। হ্যাঁ, অর্পিতা কি বললো আবার একটু বলো তো। ইনিশিয়াল স্টেজে যখন এটা মানে এফএস এর ভ্যালু যখন নিচে থাকে তখন তো ওটার পজিশন এফ কে থেকে নিচে, এর জন্য এটা ছোট হবে, কিন্তু যখন তুমি এটা যেটা বলতেছো দেখো তো আমার সাথে মিলে কিনা। এই যে এই অংশগুলাতে যে এফএস, হ্যাঁ সেটা তো এফ কে এখানকার থেকে এফএস ছোট, এর ভ্যালু তো এইখানকার যে এফ কে আছে সেটা এফ থেকে কে এর ছোট। ভ্যালু আরো ছোট। তাহলে কিছু হ্যাঁ এফএস আছে এই পার্টগুলাতে বিশেষ করে এই পার্টগুলাতে হচ্ছে এফএস এর ভ্যালু লেস দেন এফ কে, আর আর এই যখন তার উপরে যাবে তখন সেটা এফ কে থেকে বড় হবে। আর এই পার্টটাতে আমরা বলতে পারি যে এই পার্টগুলোতে এফএস হচ্ছে গ্রেটার দেন এফ এফকে। কে বাট একটা ব্যাপার তো শিওর, এই যে যে ম্যাক্সিমাম পয়েন্ট, এই ম্যাক্সিমাম পয়েন্ট তো আমরা জানি এফএস ম্যাক্স, এইটা অলওয়েজ এফকে থেকে কি হবে বলো তো? বড় হবে। এখন আমি তোমাদেরকে যেই কথাগুলা বললাম, এই কথাগুলা ইভেন এইচএসসি লেভেলের বইতেও ঠিকভাবে উপস্থাপন করে নাই। সব জায়গায় এফএস যখনই লেখছে তোমাদের বইতে, আমি একটু বলি, ইন টেস্ট পেপার বা অন্য কোনো জায়গায়, টেস্ট পেপার বা অন্য কোথাও তুমি যখন এফএস দেখবা এটা দিয়েই বুঝাইছে হচ্ছে ম্যাক্সিমাম স্ট্যাটিক ফোর্স। তোমাদের বইতে এই যে এই পার্টগুলা, এই যে যেখানে হচ্ছে নিচে থাকে বা এই যে এই পার্টগুলো আসলে ইগনোর করছে, এই পার্টগুলাকে ইগনোর করে শুধু ফর্মুলাটা লেখে হচ্ছে ইমপেন্ডিং মোশনের যেটা সেটাকে লেখে। এটা হচ্ছে টেস্ট পেপারে। বাট আমরা নিজেরা যেটা শিখবো এটা ঠিক মতো শিখবো, ঠিক আছে? আমরা নিজেরা যেটা জানলাম আজকে যে স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স আসলে যে কোনো ভ্যালু হতে পারে, 0 থেকে শুরু করে স্ট্যাটিক ফ্রিকশনের যে ম্যাক্সিমাম ভ্যালু এফএস ম্যাক্স আছে যে কোনোটাই হইতে পারে, ঠিক আছে? আমরা ফর্মুলা সবগুলোর জন্যই লিখতে পারি এবং মিউ এর ভ্যালুগুলো তখন আলাদা আলাদা হবে। যে কোনো মিউ এস এর ভ্যালু ছুটি এসে পড়ছে, আমি এসে বলি পড়ছে। নাই। হ্যাঁ মাত্র আধা ঘন্টা। আরে ভাইয়া এসে পড়ছে মনে হয়। কই ভাই আসছে তো। হ্যাঁ ভাইয়া আসছে। আমার কথা শোনা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি না কেন? ওই তো। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যালো। জি ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই বাসায় নেটের প্রবলেম হচ্ছে, একটু আগে ওয়াইফাই চলে গেছিল। আমারও। হোপ যে বাকিটা টাইম আমরা করতে পারবো। আই কারা সাউন্ড করতেছে কে? আচ্ছা, আমি সবাইকে আবার একটু মিউট করে দেই। আমরা 1 মিনিট সময় নিব, ঠিক আছে? আমাদের ফেসবুক লাইভও অফ হয়ে গেছে, সো জাস্ট টেকিং আ মিনিট। হ্যাঁ, আমি ফেসবুক লাইভে ছিলাম ভাইয়া, সবকিছু চলে গেছিল। হ্যাঁ, আবার সব ব্যাক করছে, সমস্যা নাই। ফেসবুকে আবার মানুষজন জয়েন করতেছে। আমার মনে হয় এখন আর প্রবলেম হবে না, ঠিক আছে? ওকে, আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, জি স্যার। ঠিক আছে, আমরা আবার ব্যাক করি। তো এগুলা আসলে টেকনিক্যাল কি বলে গ্লিচ, এগুলা কিছু করার নাই, ঠিক আছে? ওকে, আমার কথা মনে হয় লাস্টের দিকে তোমরা শুনতে পারো নাই, তো আমি আবার একটু রিপিট করি। মেহনত যে কোশ্চেনটা করছে আমাদের খুবই একটা ভ্যালিড কোশ্চেন যে মিউএস এর ভ্যালু কি মিউকে থেকে বড় কিনা। আমরা জানলাম কিন্তু যে সব মিউএস এর ভ্যালু কিন্তু মিউকে থেকে বড় না।
কিছু কিছু মিউএস আছে যেগুলো এই যে এই নিচের রেঞ্জে, ঠিক আছে, এই যে এইখানে যেগুলো আছে আমরা যদি দেখাই এই পার্ট গুলাতে, এই পার্ট এই লেফট সাইডে যে মিউএস এর ভ্যালুগুলো আছে সেগুলার ভ্যালু কিন্তু অ্যাকচুয়ালি মিউকে থেকে কম, ঠিক আছে, এই পার্টে দেখবা মিউকে থেকে কম হবে, ঠিক আছে। বাট কিছু কিছু মিউএস এর ভ্যালু আছে যে বিশেষ করে মিউএস ম্যাক্স যেটা, এটা অবশ্যই মিউকে থেকে বড়, ঠিক আছে। তাহলে একটা জিনিস আমরা ফর শিওর লিখে রাখতে পারি যে মিউএস ম্যাক্স ইজ অলওয়েজ গ্রেটার দেন মিউকে, ঠিক আছে। এখন তোমাদের টেস্ট পেপার বলো বা বিভিন্ন বইতে যখন আসলে এফএস মিউএস দিছে এগুলো আসলে ইমপেন্ডিং মোশনেরটাই দিছে। আমরা এই যে একটু আগে যে গ্রাফ দেখছিলাম এই গ্রাফের এই পয়েন্টটাকেই তোমাদের বইতে বা টেস্ট পেপারে এফএস বা মিউএস দিয়ে লিখছে, ঠিক আছে। সেই অর্থে মিউএস কিন্তু মিউকে থেকে বড় এটা বলা যায়। তার মানে তোমাদের বইতে বা পরীক্ষায় যদি কখনো কোশ্চেন আসে মিউএস কি মিউকে থেকে বড় কিনা, তুমি লিখবা যে হ্যাঁ মিউএস যদি হয়ে থাকে স্ট্যাটিক ফ্রিকশনের যে ইমপেন্ডিং মোশন আছে বা স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম যে কোএফিসিয়েন্টটা আছে সেটা যদি হয়ে থাকে তাহলে এটা অবশ্যই মিউকে থেকে বড়, ঠিক আছে। এবং তোমাদের বইতে এটা ম্যাক্সিমাম যে ইমপেন্ডিং মোশনের জন্য যে ম্যাক্সিমাম ফোর্স আছে ওইটার কথাই আসলে মিন করে। এই মিউএস দিয়ে আসলে তোমাদের বইতে মিউএস ম্যাক্সই বোঝায়। তাহলে আমরা বলতে পারি যে ফর ইওর বুক মানে ফর ইওর বুক তোমাদের বইতে মিউএস দিয়ে আসলে মিউএস ম্যাক্স বুঝাইছে আর এফএস দিয়ে বুঝাইছে হচ্ছে এফএস ম্যাক্স। আমার কথা কি বোঝা গেছে সাউদা, ক্লিয়ার? আচ্ছা মিউএস ম্যাক্স কেন মিউকের চেয়ে বড়? আমার কারেন্ট চলে গেছে, আমি শুনতে পাইনি। আচ্ছা মিউএস ম্যাক্স কেন বড় হবে মিউকে থেকে এটা আমরা এখানে আবার একটু দেখাই। সামারার বাসা তো আমাদের বাসার কাছে। কারেন্ট গেছিল নাকি চলে গেছিল, নেট চলে গেছিল? কারেন্ট চলে গিয়েছিল এজন্য নেটে প্রবলেম দিচ্ছিল। ও আচ্ছা, তোমাদের কারেন্ট গেছে দেখে আমার বাসার নেট চলে গেছে, দূর। আচ্ছা তো আমরা একটু দেখাই এটা আবার। আচ্ছা সো যেটা হইছে খুব সিম্পল কথা যে এই পয়েন্টে কাজ করছে না এফএস ম্যাক্স, এফএস ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে মিউ এস ম্যাক্স ইনটু আর, আর এখানে এফ কে যেটা এটা হচ্ছে মিউ কে ইনটু আর। সো সামারা আমাকে বলো এই দুইটা ফর্মুলার মধ্যে এফএস ম্যাক্স বড় নাকি এফ কে বড়, কোনটা বড়? এফএস ম্যাক্স। আচ্ছা তাহলে আমরা যেহেতু লিখতেই পারি যে এফএস ম্যাক্স যেহেতু বড়, এফএস ম্যাক্স হচ্ছে গ্রেটার দেন এফ কে। তাহলে এখন রাইট হ্যান্ড সাইডের মধ্যে দেখো, রাইট হ্যান্ড সাইডে তো দুইটাতে আর আছে, আর তো এই দুটো তো ইকুয়াল। তাহলে আমরা বলতে পারি এফএস ম্যাক্স বড় হইতে গেলে মিউএস ম্যাক্স কে বড় হইতে হবে, কারণ দুইটা ইকুয়েশনে তো আর দিয়ে গুণ করছো, আর এর ভ্যালু তো সেম। তাহলে এফএস ম্যাক্স বড় হওয়ার একটাই ওয়ে আছে যদি মিউএস ম্যাক্স বড় হয়। সামারা বুঝছো? জি বুঝতে পেরেছি। আচ্ছা এখন আমি যেটা আরেকটা কথা ভাইয়া বললাম যে এখানে তোমাদের আর বইতে, হ্যাঁ বলো। এখানে আর এর ভ্যালু কি মানে আর এর ভ্যালুটা কি ফিক্স থাকে অলওয়েজ? আর আসলে ওয়েট বা এমজি, আর এর ভ্যালু চেঞ্জ হতে পারে, আমি একটু পরে দেখাবো। নরমালি তোমাদের যে অঙ্কগুলো পাবা বেশিরভাগ অঙ্কে আর এর ভ্যালু এমজি সমান হবে। ওয়েট আর কি সেম? ওয়েট আর বেশিরভাগ ক্ষেত্রে সেম হবে, বাট চেঞ্জ হতে পারে, আমি একটু পরে ডিসকাস করব। আরটা আসলে কি জিনিসটা? আর হচ্ছে রিঅ্যাকশন ফোর্স, নরমাল রিঅ্যাকশন, তোমার সারফেস যে নরমাল রিঅ্যাকশন দেয় সেটাকে আমরা আর বলি। আমি একটু পরে দেখাবো যে আমি যে ফ্লোরের উপর দাঁড়ায় থাকি, ভাইয়া ফ্লোর আমাদের বইতে বলা আছে যে এফ এস সবসময় এফ কে চেয়ে বড় হবে, তাহলে এখানে কি এফ এস কে এফ এক্স ম্যাক্স বুঝিয়েছে? এক্স্যাক্টলি, এই যে আমি লিখেই দিছি দেখো তোমাদের বইতে এটা বলা আছে ফর ইওর বুক এফএস মানে এফএস ম্যাক্স, বুঝা গেছে, মিউএস মানে মিউএস ম্যাক্স। কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য আমরা কি একটা জিনিস বুঝতেছি যে এফএস এর মধ্যে তো আসলে সব স্ট্যাটিক ফ্রিকশনই আছে, সব স্ট্যাটিক ফ্রিকশন কিন্তু কাইনেটিকের থেকে বড় না। কিছু কিছু এই যে এই পার্টটার দিকে যদি আমরা তাকাই, এই পার্টে দেখতেছি না যে ফ্রিকশন ফোর্স, এটার ভ্যালু কিন্তু কাইনেটিক ফ্রিকশনের থেকে আরো কম, ঠিক আছে। এই জন্য সব স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কাইনেটিক ফ্রিকশনের থেকে আসলে বেশি না, শুধুমাত্র এফএস ম্যাক্স এটার ব্যাপারে শিওর যে এফএস ম্যাক্সটা অবশ্যই কাইনেটিকের থেকে বেশি হবে, কাইনেটিক ফ্রিকশনের ফোর্স থেকে বেশি হবে। ক্লিয়ার? আচ্ছা বুঝছি, হ্যাঁ ক্লিয়ার। এই কনসেপ্ট আমার ক্লিয়ার হইতে ভার্সিটিতে পড়া লাগছে। ভার্সিটিতে যাই আমি বুঝছি যে মিউ এর ভ্যালুগুলো আলাদা হয়, এফএস এর আসলে অনেক ভ্যালু হওয়া সম্ভব।
আর তোমরা এখনই জেনে গেলা, তোমরা লাকি। ভাইয়া মানে ভাইয়া পড়া কি দরকার? হ্যাঁ বলো। ভাইয়া আর তো তাহলে ফ্রিকশনাল ফোর্স। আর ফ্রিকশনাল ফোর্স না, আর হচ্ছে আমি যে মাটির উপর দাঁড়ায় আছি বা ফ্লোরকে আমি যে অ্যাকশন দেই, ফ্লোর আমাকে একটা রিঅ্যাকশন দেয় না, এই জি ভাইয়া। রিঅ্যাকশন ফোর্সটাই হচ্ছে আর। কিন্তু ভাইয়া রিঅ্যাকশন ফোর্সটাই তো ফ্রিকশনাল ফোর্স। না রিঅ্যাকশন, হরাইজন্টাল রিঅ্যাকশনটা ফ্রিকশনাল ফোর্স আর ভার্টিক্যাল রিঅ্যাকশনটা হচ্ছে ওয়েট। ও আচ্ছা। রিঅ্যাকশন আর ওয়েট কখন ডিফারেন্ট হবে? আমি দেখাবো সামনেই, আমরা একটু মুভ করি সামনের দিকে। আনিশা আছো, ক্লাস করতেছো? আনিশা তোমার কোনো কথা শুনতে পারি না আমি। ভাইয়া আমার বারবার স্পিকারে প্রবলেম হচ্ছে। ও আচ্ছা, স্পিকারে প্রবলেম। তাসিন তুমি কি দেরি করে আসছো নাকি শুরুতে ছিলা? ভাইয়া আমার ইন্টারনেট প্রবলেম দিচ্ছিল ভাইয়া। আচ্ছা, তাহলে আবার ক্লাস শেষ করে মাত্র কিন্তু অবশ্যই দেখবা আবার পুরো ভিডিওটা, ঠিক আছে? জি অবশ্যই ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এখন আসো যে মানে আর ইকুয়াল টু ওয়েট ইকুয়াল টু এমজি সবসময় কি এটা হবে? আমরা এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। প্রথম কথা, এই আর দিয়ে বোঝায় হচ্ছে নরমাল রিঅ্যাকশন, নরমাল রিঅ্যাকশন টু সারফেস, নরমাল রিঅ্যাকশন ফোর্স, নরমাল রিঅ্যাকশন ফোর্স, ঠিক আছে? যেমন আমি ধরো এখানে দাঁড়ায় আছি, এটা হচ্ছে সারফেস, আমি যদি এখানে দাঁড়ায় থাকি, 3টা পা হয়ে গেছে, আচ্ছা আমি যদি এখানে দাঁড়ায় থাকি তাহলে আমি বলতে পারি যে আমি যে ফোর্সটা দিব এটা মাটিতে দিব, আমি যে ফোর্সটা দিচ্ছি এটা কিন্তু এমজি পরিমাণ দিচ্ছি, এমজি হচ্ছে আমার ওয়েট, আমি মাটিকে এমজি পরিমাণ ফোর্স দিচ্ছি বা আমার ওয়েটের সমান ফোর্স দিচ্ছি, ঠিক আছে? এখন কেন এই ফোর্সটা দিচ্ছি? কারণ এই আর্থ আছে, যে নিচে যে আমার আর্থ আছে, এই আর্থ আমাকে এমজি ফোর্সে টানতেছে, ফলে আমি মাটিকে এমজি দিচ্ছি। এই এমজিটা হচ্ছে বলতে পারো অ্যাকশন অন, এইটাকে আমরা অ্যাকশন অন সারফেস দিতে পারি। কারণ আমি যখন এমজি ফোর্সে আসলে আমাকে পৃথিবী টানতেছে, আর্থ টানতেছে, এমজি ফোর্সে যখন আমি মাটিকে দিচ্ছি, ফ্লোরে দিচ্ছি, তাহলে ফ্লোরের উপর অ্যাকশন হচ্ছে এমজি পরিমাণ, ঠিক আছে? আচ্ছা, ফ্লোর আমাকে রিঅ্যাকশন হিসেবে একটা ফোর্স দেয় আর, আর হচ্ছে রিঅ্যাকশন অন মি বাই ফ্লোর, রিঅ্যাকশন অন মি বাই ফ্লোর। এখন কেন বলছি এটা নরমাল রিঅ্যাকশন? কেউ কি আমাকে বলতে পারবা কেন এটাকে নরমাল রিঅ্যাকশন বলছি? একটু আনমিউট করে বলতে হবে। কেন এটাকে আমরা নরমাল রিঅ্যাকশন বলছি? আচ্ছা মানে এটা কি হরিজন্টাল নাকি ভার্টিক্যাল? কেউ কি আমাকে বলতে পারবা কেন এটাকে নরমাল রিঅ্যাকশন বলছি? সরি, হ্যাঁ বলো আরহাম, আবার একটু বলো তো। এটা কি হরিজন্টাল নাকি ভার্টিক্যাল ফোর্সটা? ভার্টিক্যাল। এটাকে নরমাল ফোর্স এই জন্যই বলা হচ্ছে কারণ এটা সারফেসের নরমাল ডিরেকশনে আছে না, সারফেসের নরমাল ডিরেকশনে, এই জন্য হচ্ছে এটা নরমাল ফোর্স। হ্যাঁ ভাই এজন্য, হ্যাঁ ভাই এজন্য ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই। ওকে ঠিক আছে, তাহলে আমরা যদি সামনের দিকে একটু যাই, এখন আমাকে বলো তাহলে আমার উপর আসলে কয়টা ফোর্স আছে? আমি কি বলতে পারি এই যে নিচের যে এমজি ফোর্সটা, বলতো এই এমজি ফোর্সটা আমরা বলছিলাম না যে সারফেসের উপরে আমি দিচ্ছিলাম কারণ আর্থ আমাকে এমজি ফোর্সে টানতেছিল, তাহলে আমার উপর যে দুইটা ফোর্স আছে, দেখো আমি কি ওটাকে এভাবে দেখাতে পারি কিনা, আমার উপর নিচের দিকে আছে হচ্ছে, আমার উপর নিচের দিকে আছে হচ্ছে এমজি, আর আমার উপর উপরের দিকে আছে হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। ক্লিয়ার? আমার উপর দুইটা ফোর্স আছে, এই এমজিটা দিচ্ছে কে দিচ্ছে বলো তো? বাই আর্থ। হ্যাঁ ভাই, এই আর্থের ফোর্সের জন্য আমি নিচে যাওয়ার চেষ্টা করতেছি, বাট নিচে যেতে পারতেছি না কারণ ফ্লোরে বাধা পাচ্ছি, ফলে ওই এমজি ফোর্সটা আমি আবার ফ্লোরে দিয়ে দিচ্ছি, ফ্লোর আমাকে রিঅ্যাকশন হিসেবে রিঅ্যাকশন উপরের দিকে একটা ফোর্স দিচ্ছে। তাহলে আমার উপর দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে ফ্লোরের রিঅ্যাকশন ফোর্স আর একটা হচ্ছে আর্থের ফোর্স। এখন আমি কি মুভ করতেছি নাকি আমি রেস্টে আছি? আমি ফ্লোরের উপর দাঁড়ায় থাকা মানে কি মুভ করি নাকি রেস্টে থাকি? রেস্টে থাকি। তাহলে রেস্টে থাকা মানে বলতে পারি সামেশন অফ এফ শুড বি 0, কারণ নিউটনের ফার্স্ট ল বলে হচ্ছে অবজেক্ট উইল বি এট রেস্ট ইফ সামেশন অফ এফ হচ্ছে 0, নেট ফোর্স 0। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু
যেহেতু দুইটা ফোর্স অপোজিট ডিরেকশনে আছে তাহলে r মাইনাস mg ইকুয়াল টু 0 লেখা যাবে না? দেখো তো, অপোজিট ডিরেকশনে ফোর্স থাকলে আমরা কি সাবট্রাক্ট করি না? হ্যাঁ হ্যাঁ মনে আছে যে দুইটা ফোর্স যদি অপোজিট ডিরেকশনে থাকে, ধরো এদিকে 10 নিউটন এদিকে 20 নিউটন, তাহলে নেট ফোর্স আমরা কি বলি? 20 মাইনাস 10 বলি না, সাবট্রাক্ট করে ফেলি কিন্তু। ঠিক আছে, সো সাবট্রাক্ট করলাম, তাহলে এখানে r মাইনাস mg ইকুয়াল টু 0, এখানে আমরা লিখতে পারি r ইকুয়াল টু হচ্ছে mg। সাউদা, আমরা কি বুঝতে পারছি কেমনে r ইকুয়াল টু mg হলো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, অন্যরা বাকিরা কি বুঝতেছো কিভাবে r ইকুয়াল টু mg হলো? হ্যাঁ যে আমার উপর নেট ফোর্স 0 হইতে গেলে তাহলে উপরের ফোর্স নিচের ফোর্স সমান হইতে হবে, তাহলেই তো নেট ফোর্স 0। উপরে r আর নিচে হচ্ছে mg। ক্লিয়ার? ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এখন তোমাদের আমি একটা জিনিস পড়াবো যেটা ক্লাস 8 এ তোমরা। ভাইয়া তাহলে কি হ্যাঁ বলো। ভাইয়া অ্যাস্ট্রোনটসরা কি স্পেসে এর জন্যই ওয়েটলেস ফিল করে, নাকি ওইখানে এক্সিলারেশন থাকবে না, মানে এক্সিলারেশনই 0 হবে? আচ্ছা, কে কোশ্চেনটা করছে? এটা খুব ভালো একটা কোশ্চেন, আমাকে একটু নামটা বলো। মেহনাজ। মেহনাজ। আচ্ছা, মেহনাজ যে কোশ্চেনটা করছে যে অ্যাস্ট্রোনটরা কেন আসলে ওয়েটলেস ফিল করে, সো ওয়েটলেস ফিল করে কখন, এটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। বাট তার আগে আমাকে বুঝতে হবে যে আমরা যে বলি ওয়েট, এটা আমরা একটু ডিফারেন্ট কালি দিয়ে লিখি। ওয়েট বলতে আসলে কি বোঝায়? সারা হাসিন বলতে পারবা ওয়েট দিয়ে কি বোঝায়? ওয়েট না, এটা আসলে তুমি একটা জিনিসই বলো যে গ্র্যাভিটি বলি। গ্র্যাভিটি দিয়ে কি বোঝায়? গ্র্যাভিটি ভার্সাস ওয়েট, এই দুইটার পার্থক্য কি? হ্যাঁ বলবো। না, আমি সারা হাসিনকে জিজ্ঞেস করছি। সারা হাসিন কি আছো ক্লাসে? জি ভাইয়া। বলতে পারবা গ্র্যাভিটি আর ওয়েটের ডিফারেন্স কি? ভাইয়া ওয়েট তো একটা ফোর্স যেটা গ্র্যাভিটি আমাদেরকে বা কোন একটা অবজেক্টকে পুল করে তার সেন্টারে। ওকে, এটাই তো কাইন্ড অফ এমজির মতো একটা জিনিস, ঠিক না? ওয়েটটা হচ্ছে এমজি, আমরা লিখি ফোর্স। আর গ্র্যাভিটি কি? গ্র্যাভিটি হচ্ছে আর্থ আমাদের অ্যাট্রাক্ট করে, আর ওয়েট হচ্ছে আমরা যেটা আর্থকে দেই এটা। না স্যার আমি বলবো ওয়েট অবজেক্ট টু অবজেক্ট ডিফার করতে পারে, বাট গ্র্যাভিটি সেম থাকে যদি দুইটা অবজেক্ট সেম ডিসটেন্সে থাকে। আর আরেকটা জিনিস আমি বলি, গ্র্যাভিটি আর গ্র্যাভিটেশন দুইটা আলাদা, ঠিক আছে? গ্র্যাভিটি আর গ্র্যাভিটেশনাল ফোর্স এই দুটো আলাদা। হ্যাঁ হ্যাঁ বলো। এখানে তো গ্র্যাভিটির ভ্যালু হচ্ছে g আর ওয়েট তো হচ্ছে mg। না না, গ্র্যাভিটি জি না, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে জি বলা হয়, ঠিক আছে? স্যার ডিফারেন্সটা কি আমি বলবো? হ্যাঁ বলো মনজিলা। স্যার গ্র্যাভিটি ওয়েট হচ্ছে গিয়ে যেই ফোর্স দ্বারা আমাদেরকে আর্থের দিকে অ্যাট্রাক্ট করা হয় সেটা হচ্ছে কি ওয়েট, আর গ্র্যাভিটি হচ্ছে গিয়ে পুরো ইউনিভার্সের যে কোনো পার্টিকেল একটাকে যে অ্যাট্রাকশন করে সেই ফোর্সটাকে গ্র্যাভিটি বলা হয়। এটাকে গ্র্যাভিটেশন বলে না, এটাকে গ্র্যাভিটেশন বলে। এক্স্যাক্টলি, ওটাকে গ্র্যাভিটেশন বা গ্র্যাভিটেশন ফোর্স বলে। গ্র্যাভিটি ইজ সামথিং ডিফারেন্ট, ঠিক আছে? আচ্ছা, গ্র্যাভিটি জিনিসটা আমি বলি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। এটা ইটস নট এ ফোর্স, প্রথম কথা, ইটস নট এ ফোর্স, ঠিক আছে? তাহলে এটা কি? আমি যদি বলি গ্র্যাভিটি ইজ এ ফিলিং। আচ্ছা, কে জানি বললা ফিলিং এর? গ্র্যাভিটি হচ্ছে একটা ফিলিং। তুমি মাঝে মাঝে ওয়েট ফিল করো, মনে হয় না ওয়েট বাইরে গেল অথবা কমে গেল? যেমন লিফটের মধ্যে এই ঘটনাটা ঘটে না? তোমরা খেয়াল করছো? হ্যাঁ উপরে মুভ করা শুরু করে, তোমার মনে হয় না যে একটু ওয়েট বাইরে গেল বলে মনে হয় না? মনে হয় না যে একটু ওজনটা বেড়ে গেল, একটু কেমন জানি ফিল করো? আবার লিফট যখন নিচে নামা শুরু করে তখন তোমরা কি ফিল করো? আমি সবাইকে ওয়েট কমে যায়, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসতেছে, আনমিউট করে কথা বলো কেউ বললে। সো যখন লিফট নিচে নামে তখন কিন্তু মনে হয় যে ওয়েটটা একটু কমে গেল, ঠিক আছে? আর লিফট যখন উপরে ওঠা শুরু করে তখন মনে হয় যে লিফটটা একটু ওয়েটটা একটু বেড়ে গেল। কেউ কি বলতে পারবা যে এই যে ওয়েট বেড়ে যাচ্ছে বলে মনে হয় বা কমে যাচ্ছে মনে হয়, এটা কি একটা ফিলিং না? তোমার কি এমজি আসলে চেঞ্জ হয়েছে? তোমার ম্যাসও চেঞ্জ হয় নাই, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিও চেঞ্জ হয় নাই, কারণ তুমি তো আর উপরে বেশি যাও নাই, নিচেও বেশি যাও নাই। তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি তো অলমোস্ট 9.8 থাকে পৃথিবীর সারফেসের আশেপাশে যদি যাও, ওটার তো ভ্যালু খুব একটা চেঞ্জ হবে না। তাহলে এমজি তো চেঞ্জ হয় নাই, তাহলে কেন তোমার মানে মনে হয় যে ওয়েট বাইরে গেছে অথবা ওয়েট কমে গেছে? আনমিউট করে। ইনার্শিয়ার না, কারণ হচ্ছে এটা একটা ফিলিং।
আমরা যেটা বলতেছিলাম যে তুমি যে ফিল করো তোমার ওয়েট বেড়ে গেছে, এটাকে আমরা বলতেছি গ্র্যাভিটি। তুমি যেটা ফিল করবা এটাকে আমরা নাম দিছি হচ্ছে গ্র্যাভিটি, ঠিক আছে? বলা হয় না জিরো গ্র্যাভিটি, নাম শুনছো না? হ্যাঁ হ্যাঁ, তোমরা জিরো গ্র্যাভিটি কিরকম কিভাবে আসলে পাইতে পারো? আমি যেমন একটা আইডিয়া যদি দেই, ধরো যে মানজিলা তোমার বাসার ছাদের 10 তলা থেকে লাফ দিলা, তুমি যতক্ষণ ধরে পড়তে থাকবা মানজিলা 10 তলা ছাদ থেকে যতক্ষণ পড়তে থাকবা তখন তোমার ওয়েটলেস ফিল করবা তুমি, এটা কি বুঝো? হ্যাঁ, যদি আমি কোনোদিন লাভ দেইনি। হ্যাঁ, সো ইভেন আমরা একটু বেশি অল্প একটু কেউ যদি লাভ দেই, দেখবা যে যতক্ষণ ধরে পড়তে থাকবে ওয়েটলেস। এই যে ওয়েটলেস ফিল করতেছো, এটা আসলে তুমি গ্র্যাভিটি ফিল করতেছো, ঠিক আছে? এটার নাম দিয়ে হচ্ছে আমরা, ইটস নট এ ফোর্স, ইটস এ ফিলিং, ঠিক আছে? তুমি যেটা ফিল করবা এটাই হচ্ছে গ্র্যাভিটি, ঠিক আছে? এখন আমরা একটা জিনিস একটু মনে রাখবো যে এই গ্র্যাভিটি আমরা মেজার করি কিভাবে, এই ফিলিংটা মেজার করি কিভাবে? মেজার করি হচ্ছে মেজার্ড বাই আর। তোমার রিঅ্যাকশন ফোর্স যদি কখনো বেড়ে যায় তখন তুমি গ্র্যাভিটি, হায়ার গ্র্যাভিটি ফিল করবা, আর তোমার রিঅ্যাকশন ফোর্স যদি কখনো কমে যায় তখন তুমি লোয়ার গ্র্যাভিটি ফিল করবা। তোমার যদি রিঅ্যাকশন ফোর্স না থাকে তুমি জিরো গ্র্যাভিটি ফিল করবা। মানজিলা, একটু আনমিউট করে কথা বলতে হবে। মানজিলা, তুমি যখন লাফ দিবা বা লাফ যদি দাও কখনো, তখন তুমি জিরো গ্র্যাভিটি যে ফিল করছিলা, বাতাসের ভিতর দিয়ে যে পড়ছিলা, তখন কি তোমার উপর কোনো রিঅ্যাকশন ফোর্স ছিল অ্যাকচুয়ালি? স্যার আবার বলবেন প্লিজ। বলতেছিলাম তুমি যখন আসলে 10 তলা ছাদ থেকে লাফ দিবা, বাতাসের ভিতর দিয়ে পড়বা, তখন কি তোমার উপর কোনো রিঅ্যাকশন ফোর্স থাকবে? মনে হয় না। হ্যাঁ, থাকবে নিশ্চয়ই। আচ্ছা, সামায়েল বলো। মানজিলা চুপ থাকো, সামায়েল একটু বলার চেষ্টা করো তো যে তুমি যদি লাফ দাও 10 তলার ছাদ থেকে, তুমি যখন ধরো এয়ার রেজিস্ট্যান্স এগুলোর কথা ভুলে যাও, ঠিক আছে? বাতাস টাতাস কিছু নাই, তখন কি তোমার উপর কোনো রিঅ্যাকশন ফোর্স থাকবে কিনা বাতাসের ভিতর দিয়ে যখন পড়বে? সামায়েল, কথা শোনা যাচ্ছে না, কমনে নাই। আচ্ছা, অন্য কাউকে আমি জিজ্ঞেস করি একটু। স্নেহা আছো? স্নেহা? আচ্ছা ভাইয়া। হ্যাঁ বলো। হ্যাঁ, যদি এক্সামে আসে, আচ্ছা যদি এসেও গেল যে গ্র্যাভিটি আর ওয়েটের ডিফারেন্স, আমি গ্র্যাভিটি লিখে দিয়ে আসবো, ইটস আ ফিলিং। মানে এটা কি তুমি এভাবে লিখতে পারো, যেটা তুমি ওয়েট ফিল করবা সেটা হচ্ছে গ্র্যাভিটি, এটা ফিলিং একটা, আর ওয়েট হচ্ছে একটা মানে ফোর্স। ফিলিং লিখবো? হ্যাঁ লিখো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, অপসরা একটু বলো তো যে তুমি যদি 10 তলার ছাদ থেকে লাফ দাও, তাহলে তুমি যতক্ষণ ধরে বাতাসের ভিতরে পড়বা তোমার উপর কোনো রিঅ্যাকশন ফোর্স থাকবে কিনা? না ভাইয়া, থাকবে না, কারণ নিচে তো কিছু সারফেস নেই। হ্যাঁ, থাকবে না। অ্যানসার খুব সিম্পল, ঠিক আছে? হ্যাঁ সামাল ভাইয়া, থাকবে না। এক্স্যাক্টলি। ওকে, আমি মিউট করে দিচ্ছি আবার। অ্যানসার হচ্ছে থাকবে না। রিঅ্যাকশন ফোর্স না থাকা মানে তুমি জিরো গ্র্যাভিটি ফিল করবে, ঠিক আছে? তাহলে আমরা এটাও একটু লিখে রাখতে পারি, রিঅ্যাকশন ফোর্স যখন জিরো তখন জিরো গ্র্যাভিটি ফিল করি আমরা। যখন আমরা লিফটে উঠি তখন রিঅ্যাকশন ফোর্স বেড়ে যায় কেন? আচ্ছা, লিফটে যখন উপরে ওঠা শুরু করে তখন রিঅ্যাকশন ফোর্স বেড়ে যায়, তখন তোমার মনে হয় গ্র্যাভিটি বেড়ে গেছে, ঠিক না? হ্যাঁ। বা ওইটাকে আমরা বলি ওয়েট বেড়ে গেছে। ওয়েট বেড়ে যাওয়াটা কি আসলে বেড়ে যায় নাকি ফিলিং? ফিলিং। ফিলিং। সো এই যে ওয়েট বেড়ে যাচ্ছে যে বলে মনে হয়, তখন ম্যাথমেটিক্যালি রিঅ্যাকশনটা বেড়ে না, আমরা কেবল জাস্ট কনসেপ্টটা দেখতেছি। ঠিক একই ভাবে যখন লিফট দিয়ে নিচে নামবা তোমার মনে হয় যে ওয়েট কমে গেছে, সেটা কিভাবে কমে যায়? কারণ আর এর ভ্যালুটা কমে যায়, ঠিক আছে? সো এটা আমরা চলো এর পরের পেজে আমরা দেখা শুরু করি। এই পর্যন্ত কি সবাই বুঝছি যে লিফট যখন ফ্রি ফল হয় তখন ওয়েটলেসনেস এর নামে একটা জিনিস হয়, তো লিফট যখন ফ্রি ফল হয় তখন কি ভিতরে যে কেউ থাকবে, মানুষ বা এনিথিং, সে কি ভেসে থাকবে? ভেরি গুড কোয়েশ্চেন মানজিলা, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমি একটু পরেও দেখাবো, এটা ম্যাথমেটিক্যালি আমি দেখাবো তোমাদেরকে। লিফট যখন অ্যাকচুয়ালি, একটু মিউট করে দাও, ঠিক আছে? লিফট যখন অ্যাকচুয়ালি ছিঁড়ে যাবে, ঠিক আছে? তখন ইনার্শিয়ার জন্য তো উপরে বাড়ি খাবো না? না, উপরে বাড়ি খাবা না, আমি বলতেছি কি হবে। লিফট ছিঁড়ে গেলে যেটা হবে, লিফটও জি অ্যাক্সেলারেশনে পড়বে, তুমিও জি অ্যাক্সেলারেশনে পড়বা। আলটিমেটলি দেখবা তুমি ফ্লোরকে কোনো অ্যাকশন দিতে পারতেছো না, কারণ ফ্লোর তো নিচে পড়ে যাইতেছে। ফ্লোরে তুমি অ্যাকশন দিতে তুমি জিরো গ্র্যাভিটি ফিল করবা, ঠিক আছে? তোমার মাথা কখনো লিফটের ছাদে লাগে যাবে না, কারণ লিফট আর তোমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি তো সেমই, দুজন একই ভাবে পড়বা, এইজন্য গ্যাপটা সবসময় সেমই থাকবে। আচ্ছা, তো আমরা লিফটের ভিতরে অবজেক্ট কি ভেসে থাকবে না কি হবে সেই অবজেক্টটা? সব ভেসে থাকবে। কিন্তু ইনার্শিয়ার জন্য তো চেঞ্জ হবে না, মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি ম্যাসের উপর ডিপেন্ড করে? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি তো সবার জন্যই সেম। লিফটও যে অ্যাক্সেলারেশনে পড়বে তুমি একই অ্যাক্সেলারেশনে পড়বা, ফলে তোমার মাথা কখনো লেগে যাবে না লিফটের ছাদের সাথে।
হ্যাঁ, কখন লাগতে পারে আমি একটু বলি। কোনো কারণে লিফটের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা লিফটের অ্যাক্সেলারেশন জি এর ভ্যালু থেকেও বেশি হলো, কোনো কারণে লিফট পড়া শুরু করছে 12 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন, বাট তুমি তো পড়বা জি অ্যাক্সেলারেশনে যেটা কিনা 9.8। ইন দ্যাট কেস অনলি তোমার মাথা লেগে যেতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি ছিঁড়ে গেলে তো দুজনই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিতেই পড়বা, কেউ তো বেশি কম পড়বা না, সবাই তো একই ভাবে পড়বা। ঠিক আছে, তাহলে কি ভাসবো? হ্যাঁ, দুজনই মানে লিফটের ভিতরে তুমি ভাসতে থাকবা আর কি। তো সেই ফ্রি ফলিং লিফটের মধ্যে পানি দিলে তো সেই পানিটা ভেসে থাকবে, তাই না? হ্যাঁ, পানিও মানে পানি যেভাবে পড়বে লিফট একই ভাবে পড়বে, পানি কখনো ফ্লোরকে টাচ করতে পারবে না। ওয়াও। আচ্ছা, সবাই একটু মিউট থাকি, আমরা মানে আসলে কোশ্চেন নিতে নিতে একদম বেশি চলে যেতেছে, আমাকে একটু আগাইতে দাও। আমরা এখন হচ্ছে ক্যালকুলেশন অফ ইনক্রিজড ওয়েট অর ডিক্রিজড ওয়েট, ক্যালকুলেশন অফ ইনক্রিজড অবলিক ডিক্রিজড ওয়েট। এই ওয়েটটাও কিন্তু ফিলিংটার কথা বলতেছি, নট অ্যাকচুয়ালি যে এমজি সেটা না। ঠিক আছে, সো আমরা দেখি যে when a lift moves up at a acceleration, when a lift moves up with a acceleration, আমি যদি এটার একটা ছবি এঁকে ফেলি, ধরো এটা হচ্ছে লিফট, এটা এ অ্যাক্সেলারেশনে উপরে উঠতেছে, লিফটের মধ্যে আমি দাঁড়ায় আছি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমার উপর কি কি ফোর্স কাজ করতেছে, আমি যদি একটু দেখাই, আমার উপর দুইটা ফোর্স কাজ করতেছে। একটা হচ্ছে এই যে ফ্লোরে আমি দাঁড়ায় আছি, ফ্লোর আমাকে একটা রিঅ্যাকশন ফোর্স দিবে, আর আমার ওয়েট যেটা কাজ করতেছে সেটা হচ্ছে নিচের দিকে, যেটা কিনা আমরা জানি আর্থ আমাকে অ্যাট্রাক্ট করতেছে হচ্ছে এমজি ফোর্সে, এটাকে বলতে পারো অ্যাট্রাকশন বাই আর্থ। আমাকে এখন হচ্ছে সাউদা বলবা যে এইখানে আর আর এমজি কি ইকুয়াল হবে কিনা, একটু আনমিউট করে বলতে হবে সাউদা। জি ভাইয়া, কোয়েশ্চেনটা আবার বলেন। লিফটের ভিতরে আসো, লিফটের ভিতরে লিফটের ফ্লোর তোমাকে রিঅ্যাকশন দিচ্ছে আর লিফটের নিচে তুমি যে ওয়েটটা ফিল, তোমার যে আর্থের অ্যাট্রাকশন আছে সেটা হচ্ছে এমজি। এখন আমি কোশ্চেন করছি যে এই এমজি আর আর একটু আগে আমরা সমান লিখছিলাম, এখানে কি সমান লিখতে পারবো নাকি পারবো না? লিফটটা কি উপরে উঠছে? হ্যাঁ, এই যে এ অ্যাক্সেলারেশনের উপরে উঠতেছে, মেবি সমান হওয়ার কথা না। আচ্ছা সাউদা বলতেছে সমান হওয়ার কথা না। তাজুন আছো? তাজুন আছো? জি স্যার। তাজুন বলো তো এখানে আর আর এমজি কি সমান হবে কিনা? স্যার ইকুয়ালি তো হবে। আচ্ছা ইকুয়াল না হলে তো মনে হয় দাঁড়াতে পারবে না। আচ্ছা, যারা বলতেছো আর আর এমজি ইকুয়াল হবে, দেখো আর ইকুয়াল টু যদি এমজি হয়ে যায় তাহলে নেট ফোর্স 0 হয়ে গেল না? নেট ফোর্স 0 হলে তো অবজেক্ট এট রেস্ট উইল রিমেইন এট রেস্ট। এখন তুমি কি রেস্টে আছো না মুভ করতেছো? লিফটের ভিতরের মানুষটা তো রেস্টেই আছে, লিফটের রেসপেক্টে, কিন্তু বাইরের মানুষ কি দেখবে? বাইরের যে কোনো মানুষ কি দেখবে যে তুমি উপরে উঠতেছো না, তুমি কি রেস্টে আছো নাকি উপরে অ্যাক্সেলারেট করতেছো? তোমার একটা অ্যাক্সেলারেশন আছে না উপরে। আমরা তো আসলে এখানে ফ্রেম অফ রেফারেন্স বলে একটা কথা আছে, যাই হোক অত ডিটেইলে যাব না। তুমি যদি চিন্তা করো যে ও কি অ্যাকচুয়ালি স্থির রয়েছে, অ্যাকচুয়ালি রেস্টে রয়েছে, অ্যানসার হচ্ছে না, লিফট উপরে উঠতেছে, ও উপরে উঠতেছে, খুব সিম্পল, ও কিন্তু রেস্টে নাই। তাজুন বুঝছি কি বলছি আমি? জি স্যার। লিফট উপরে উঠতেছে মানে তুমিও উপরে উঠতেছো, লিফটের অ্যাক্সেলারেশন এ হইলে তোমারও অ্যাক্সেলারেশন কত বলো তো? এ। মঞ্জিল আমি এখন কোশ্চেন নিব না, হাত তুলে লাভ নাই, আমরা পরে কোশ্চেন নিব। তাহলে যেটা বলতেছিলাম যে লিফট এ অ্যাক্সেলারেশনের উপরে উঠতেছে মিন্স হচ্ছে তুমিও এ অ্যাক্সেলারেশনের উপরে উঠতেছো, তাহলে তোমার কিন্তু অ্যাক্সেলারেশন আছে, তুমি কিন্তু রেস্টে নাই। কি বলছি বোঝা গেছে? এটা তোমার ক্ষেত্রে এই জিনিসটা হবে না, সামেশন অফ এফ নট ইকুয়াল টু এম এ। বরঞ্চ আমরা কি লিখতে পারি, তোমার যেহেতু অ্যাক্সেলারেশন আছে, তোমার এরকম হওয়া উচিত, তোমার ক্ষেত্রে ফর্মুলাটা সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ হওয়া উচিত, কারণ তোমার একটা অ্যাক্সেলারেশন আছে। আমরা জানি যখনই অ্যাক্সেলারেশন থাকে তখন তো আমরা লিখতে পারি নেট ফোর্স ইকুয়াল টু এম এ, নিউটনের সেকেন্ড ল অনুসারে বলা যায়। জি স্যার।
আচ্ছা এখন বলো তো সামেশন অফ এফ এ আমরা কি করব, যেহেতু আর আর এমজি দুটো অপোজিট ডিরেকশনে আছে না, আর আর এমজি সাবট্রাক্ট করব না অ্যাড করব? সাবট্রাক্ট করব না সাবট্রাক্ট করব। সাবট্রাক্ট করব। কোনটা থেকে কোনটা বাদ দিব, আর থেকে এমজি বাদ দিব নাকি এমজি থেকে আর বাদ দিব, বলতে পারবা? এমজি থেকে আর। অ্যানসার হচ্ছে আর মাইনাস এমজি, কারণ ও উপরে মুভ করতেছে মানে উপরের ফোর্সটা বেশি। খুব সিম্পল, আমি যে উপরে মুভ করতেছি লিফটের সাথে সাথে, তার মানে উপরের থেকে উপরের ফোর্সটা আমার উপর বেশি আছে, তার মানে আর এর ভ্যালুটা বেশি আছে। এইজন্য আর থেকে এমজি বাদ দিতে হবে, ইকুয়াল টু কি লেখা যাবে, এম এ। সামারা ঠিক আছে? বুঝছো কেন আর মাইনাস এমজি করলাম? কারণ যেহেতু আমি উপরে উঠতেছি তাহলে উপরের ফোর্সটা বেশি হবে, আমি যখন নিচে নামবো তখন কোন ফোর্সটা বেশি হবে? তখন এমজি বেশি হবে। হ্যাঁ, না আর আর এমজি সেম ডিরেকশনে থাকবে না। না আমরা পরে কথা বলি ওটা নিয়ে। আমি যেহেতু উপরে উঠতেছি তাহলে উপরের ফোর্সটা বেশি হবে, তার মানে আর এর ভ্যালুটা বেশি হবে। ক্লিয়ার? ভাইয়া সামেশন অফ এফ এম এ কিভাবে হলো? মানে আমরা তো সব সময় জানি যে অ্যাক্সেলারেশন থাকায় মানে হচ্ছে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। হ্যাঁ, আমরা সেই ফর্মুলাটা লিখছি। এখন আসলে সামেশন অফ এফ কেমনে বের করব? দুইটা ফোর্স অপোজিট ডিরেকশনে আছে, তাহলে সামেশন অফ এফ হচ্ছে দুইটার সাবট্রাকশন। এখন সাবট্রাকশন আর থেকে এমজি বাদ দিব, মানে আগে কে হবে, আর হবে না এমজি হবে? অ্যানসার হচ্ছে আর হবে। কারণ কি, অ্যাক্সেলারেশন উপরে মানে উপরের ফোর্সটা বেশি, এইজন্য আমরা উপরের ফোর্স হচ্ছে আর, নিচের ফোর্স হচ্ছে এমজি, আর থেকে এমজি বাদ দিছি। ক্লিয়ার সাউদা? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা আর ইকুয়াল টু কি লিখতে পারি, এমজি প্লাস এম এ। এই পর্যন্ত কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, দুইজন হাত তুলছে, বলো। সামায়েল। ভাইয়া এখানে এম কমন যাবে না, জি প্লাস এ? হ্যাঁ হ্যাঁ লিখবো, এটা পরের লাইনে লিখবো। আরেকজন কে যেন হাত তুলছিল? আচ্ছা স্যার, দুইটা জিনিস। ফার্স্টলি লিফট যদি ইউনিফর্ম ভেলোসিটিতে উপরে উঠে তখন আমি তোমার কেসটা আমি দেখাবো, একটু পরে দেখাবো মানজিলা, সো একটু পরে আসতেছি তোমার কোশ্চেনে, ঠিক আছে? আর সেকেন্ড জিনিস যেটা স্যার, আমি যখন উপরে উঠছি তখন গ্র্যাভিটেশন ফোর্সটা তো আরো উইক হচ্ছে, তাহলে আমার ওয়েট কেন বেশি ফিল হচ্ছে? মানে তুমি বলতেছো গ্র্যাভিটেশন ফোর্স উইক হচ্ছে, জি এর ভ্যালু কমতেছে দেখে? হ্যাঁ। না, ওইটুকু মানে আমরা 100 মিটার 200 মিটার গেলে জি এর ভ্যালু খুব অল্প চেঞ্জ হয়, ওটা নেগলিজেবল। আমরা জি এর ভ্যালু চেঞ্জ ধরতেছিই না এখানে। ও আচ্ছা আচ্ছা, আমাকে একটু সামনে আগাইতে দাও। এখন সবাই যদি একটু খেয়াল করি, আমরা মনে আছে আর ই হচ্ছে আমার গ্র্যাভিটি, তাসিন আর কে যেহেতু আমরা গ্র্যাভিটি বলতে পারি, এখন তুমি বলো গ্র্যাভিটি কি তুমি এমজি ফিল করতেছো নাকি এমজি থেকে আরো বেশি ফিল করতেছো? হ্যাঁ, এমজি থেকে আরো বেশি ফিল করতেছি। এমজি থেকে বেশি, তার মানে বলতে পারি নরমাল টাইমে তুমি যখন লিফটে উঠো নাই তখন তুমি এমজি ফিল করতা, কারণ নরমাল টাইমে তুমি ফ্লোরের উপর থাকতা। নরমাল টাইমে ফ্লোরের উপর তুমি যখন দাঁড়ায় থাকো তুমি তো রেস্টে থাকো। রেস্টে বলতে তোমার তো ভার্টিক্যাল কোনো মুভমেন্ট নাই, তুমি হরাইজন্টালি মুভ করো কিন্তু ভার্টিক্যালি তো কোনো মুভমেন্ট থাকে না, তার মানে এমজির ভ্যালু আর আর এর ভ্যালু কি হয়ে যায় বলো তো, সমান হয়। ইকুয়াল। ফলে নরমাল টাইমে তুমি এমজি ফোর্স বা এমজি গ্র্যাভিটি ফিল করো, লিফটে উঠলে কি তুমি এমজি ফিল করতেছো নাকি এমজি প্লাস এম এ ফিল করতেছো? এমজি প্লাস এম এ। এমজি প্লাস এম এ। তাহলে লিফট যখন উপরে উঠতেছে আমি বলতে পারি তোমার ওয়েট এমজি থেকে একটু বেশি বলে মনে হচ্ছে, এবং এই জন্যই আমাদের মনে হয় আমাদের ওয়েটটা একটু বেড়ে গেল। জি হ্যাঁ। ক্লিয়ার তাসিন? জি হ্যাঁ। আচ্ছা, বাকিরা কি ক্লিয়ার হয়েছে? সামারা ক্লিয়ার হয়েছে? জি। আচ্ছা, অন্য কারো কোনো কোশ্চেন আছে? না। এই জিনিসটা কি তোমরা ইসে দেখছিলা না ক্লাস 8 এ? হ্যাঁ স্যার, m into g plus a ছিল। হ্যাঁ ভাইয়া, m into g plus a। আচ্ছা, ওইটা কি আলাদা কিছু? এই এম কে কমন নিলে হয়ে যাবে। এম কমন নাও, জি প্লাস এ হয়ে যাবে। তখন ওরা r কে f ধরছিল। হ্যাঁ, আর কে ফোর্স ধরছিল হয়তো। যাই হোক, মেইন কথা হচ্ছে এই ফোর্সটা বা আরটাই হচ্ছে গ্র্যাভিটি, যেটা তুমি ফিল করতেছো। অ্যাকচুয়ালি কি তোমার উপর এই ফোর্স কাজ করতেছে? আরটা কি তোমার উপর কাজ মানে? হ্যাঁ বলো। আমি একটা জিনিস একটু বলি, আর আমি একটু থামো। এই আর কি আর্থের অ্যাট্রাকশন? আর কি আর্থের অ্যাট্রাকশন? এই রিঅ্যাকশন কে কি আর্থের অ্যাট্রাকশন বলবো? অ্যানসার হচ্ছে না। রিঅ্যাকশন তো ফ্লোর যেটা রিঅ্যাকশন, না, আর ফ্লোরের রিঅ্যাকশনটা তুমি যেটা ফিল করো তুমি ওয়েট হিসেবে ফিল করতেছি। হ্যাঁ আরহাম, গো অ্যাহেড। হ্যাঁ ভাইয়া,
ক্লাস 8 এ m কমন g প্লাস a তে এর ভ্যালু ছিল -g, এর জন্য m * 0 হয় পুরোটা না 0 না হয়ে না, গেছে। এখানে ওইখানে কি আমরা আসবো, -g? তুমি হোল্ড ইওর কোশ্চেন, ঠিক আছে? আমরা আসবো। এটা তো তখন তো লিফট নিচে নামলে। হ্যাঁ, লিফট উপরে যাওয়ার ক্ষেত্রে। এবার আসলে লিফট নিচে নিচে আচ্ছা, নামার হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ আমাদের। হ্যাঁ। আচ্ছা, ইসে সামারার কোনো কোশ্চেন আছে? তুমি হাত তুলছো? হ্যাঁ, আচ্ছা লিফট নিচে গেলে কি হবে? হ্যাঁ, ওইটাই তো দেখাবো এরপরে। আরো একটা কোশ্চেন আছে মানজিলা, যে লিফট যদি নিচে উপরে মানে অ্যাক্সেলারেশন না নিয়ে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যায় তখন কি হবে, ওটাও দেখাবো। 3টা কেস টোটাল, ঠিক আছে? সো এখানে আমি আবার দাঁড়ায় আছি, সেম কেস। আমার নিচের দিকে কত ফোর্স আছে যেন mg, উপরের দিকে কত ফোর্স আছে জানে r। এবার বলো তো কোনটা বড়, mg না r বড়? mg বড়, কারণ অ্যাক্সেলারেশন নিচের দিকে, এখন mg মাইনাস r হবে। নিচের দিকে যাচ্ছে লিফট। এক্স্যাক্টলি, তাহলে এখানে আমরা সামেশন অফ f = ma লিখবো, এবং এবার সামেশন অফ f এর ক্ষেত্রে লিখবো mg মাইনাস r = ma। সামিয়া মেহনাজ, বুঝতেছো? জি ভাইয়া বুঝতেছি। আচ্ছা, তাহলে এবার r = কি লেখা যায়, mg - ma। r কে ওই সাইডে নিয়ে গেলাম, ma কে এই সাইডে নিয়ে আসলাম। ক্লিয়ার? এখন আমাকে বলো তো, ওয়েট কি তুমি mg ফিল করতেছো নাকি একটু কম ফিল করতেছো? কম ফিল করব। তাহলে এই ঘটনাটা ঘটে না, লিফট যখন নিচে নামা শুরু করে মনে হয় না যে একটু ওয়েট কমে গেল আমাদের? হ্যাঁ, ইটস গ্র্যাভিটি। এবং এটা পুরাটাই আসলে ফ্লোর তোমাকে যে রিঅ্যাকশন দিচ্ছে, ফ্লোরের রিঅ্যাকশন কমে গেছে, এইজন্যই তুমি ফিল করছো ওয়েটটা কমে গেছে। এবং এটাকে যদি আমরা m কমন নিই তাহলে লেখা যাবে g - a। ক্লাস 8 এ কি এত বুঝে পড়ছিলা এগুলা? না স্যার না ভাইয়া, না ভাইয়া, খালি মুখস্থ করে গেছি। টপিকটা ছিল, তবে এত ক্লিয়ারলি বুঝিনি। বাট এখন কি ক্লিয়ারলি বুঝছো? কখনো যদি তোমাকে হ্যাঁ, বের হ্যাঁ। করতে বলে যে ওয়েটলেস ফিল করতেছো কিনা, বা ওয়েট বাড়লো কিনা কমলো কিনা, ওয়েট বের করতে বলা মানে হচ্ছে আর বের করবা, বলা যায়? হ্যাঁ, আর যদি কোনো কারণে দেখো যে বেড়ে গেছে, তার মানে তুমি ওয়েট বেশি ফিল করবা, আর কমে গেলে ওয়েট কম ফিল করবা। আচ্ছা, কামিং টু দ্যাট কোয়েশ্চেন, যে লিফট ছিঁড়ে গেলে কি হবে? ঠিক আছে, লিফট ছিঁড়ে গেলে সবাই একটু মিউট করে রাখো। লিফট ছিঁড়ে গেলে আমি একটু যে কোনো একজনকে কোয়েশ্চেনটা করব। সো আমি একটু দেখি কে কে আছে এখানে। নেইসা, তুমি কি আমার কথা শুনতে পারতেছো? কথা শুনলে একটু আনমিউট করো। হাসিব, হাসিব আছো ক্লাসে? হ্যাঁ হ্যাঁ স্যার আসি। হ্যাঁ হাসিব, আমাকে একটু বলো তাহলে, তোমার কাছে কোয়েশ্চেন সেটা, যে লিফট ছিঁড়ে গেলে কোন কেসটা হবে, উপরে যাওয়ার কেস হবে নাকি নিচে নামার কেস হবে? স্যার কে নিচে নামবে? মানে লিফট যখন ছিঁড়ে যাবে, লিফট কি তখন এই অ্যাক্সেলারেশনে উপরে উঠবে নিচে নামবে, কোন কেসটা নিয়ে আমরা আলোচনা করব তখন? লিফট নিচে। নিচে নামবে। নিচে নামলে বলো তো এই ইকুয়েশনে কি চেঞ্জ আসবে? এই যে ডান সাইডের যে ইকুয়েশন দেখতেছি বা যাই দেখতেছি, কি চেঞ্জ করলে লিফট ছিঁড়ে যাওয়ার কন্ডিশনটা আসবে? বুঝতেছি না। লিফট ছিঁড়ে গেলে, সরি বাংলা লিখে ফেলতেছি, আমি তো বাংলা মিডিয়ামদেরও পড়াই। ইফ দ্য লিফট কোলাপসেস, কোলাপস করলে কি হবে বলতে পারবা? তুমি r = mg - mg। মেইন কথা আমি বলতে পারি, তখন লিফটের অ্যাক্সেলারেশনটা জি হয়ে যাবে, কারণ লিফট যে নিচে নামবে, লিফট তো ছিঁড়ে গেছে। আগে একটা কন্ট্রোলড অ্যাক্সেলারেশন ছিল, এখন তার কন্ট্রোল না, আনকন্ট্রোলড। এটা কি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির জন্য পড়ে যাচ্ছে। ফলে এই ইকুয়াল টু যদি জি হয়, তাহলে আমরা বলতে পারি ইন কেস অফ দ্য লিফট কোলাপসেস, তাহলে আর ইকুয়াল টু বলতে পারি mg m ইনটু কি হবে, জি মাইনাস এর জায়গায় জি লিখে দেওয়া যাবে না, এখানে এর জায়গায় জি লিখে দিলাম। ফলে আমি কি বলতে পারি, এটা জিরো হয়ে গেল। হ্যাঁ, জিরো হইলে আমি ওয়েট ফিল করব নাকি ওয়েটলেস ফিল করব? ওয়েটলেস। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি ইউ উইল ফিল ওয়েটলেস। ভাই আমাদের এই টপিকটা ক্লাস 8 এ ছিল, যে কখন আমরা ওয়েটলেসনেস ফিল হবে লিফটে। হ্যাঁ এক্স্যাক্টলি, তুমি হ্যাঁ এটা ক্লাস 8 এ। এখন কি বুঝছো ম্যাথমেটিক্যালি জিনিসটা ক্লিয়ার হয়েছে? মানজিলা, তুমি এই কোশ্চেনটা করছিলা, ম্যাথমেটিক্যালি কি ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। মানে r = mg - ma ছিল, এটাই যখন জি হয়ে যাবে, লিফট যখন জি অ্যাক্সেলারেশনে পড়বে, তখন mg - mg মিলে জিরো হয়ে যায়, এজন্য রিঅ্যাকশন জিরো, এবং আমরা বলি আমরা ওয়েটলেস ফিল করা শুরু করি। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। আচ্ছা, এইগুলা টপিক আমি যেগুলো পড়াইতেছি এগুলা এইচএসসি তেও আছে, এবং বিলিভ মি এইচএসসি এর অর্ধেক পোলাপান টপিকটা ঠিকমতো ক্লিয়ার না, বুঝে না। ঠিক আছে, বাট আমরা কিন্তু ডিটেইলেই বোঝানোর চেষ্টা করছি।
এবং এগুলো স্যার 2 মার্কের কোশ্চেন আসবে। হ্যাঁ বলো। স্যার 10 তারা থেকে যদি লাভ দিই স্যার তখনও তো সেম কেস হবে না? হ্যাঁ সেম কেস হবে। সেই ক্ষেত্রে মেইন যেটা তোমার কোনো রিঅ্যাকশন নাই, কারণ কোনো ফ্লোর নাই, কিছু নাই, ঠিক আছে, ফলে রিঅ্যাকশন 0, তুমি বলতে পারো তোমার ওয়েট 0 হবে। ক্লিয়ার? হ্যাঁ, আপনার কি ফ্রিকশনের উপর আরেকটা ক্লাস নেওয়া লাগবে? না না, ফ্রিকশনের উপর আরেকটা ক্লাস নিতে হইতে পারে, দেখি। আমার মনে হচ্ছে আমাদের তো টাইম শেষ হয়ে গেছে। তোমাদের কি খারাপ লাগতেছে? আমরা অনেক ডিটেইলে পড়তেছি আর কি, একদম মানে ভাঙ্গে চুরা না ফেলাইছি। ভাই, অনেক ভালো না লাগতেছে ভাইয়া, না ভাইয়া, ঠিক আছে ভাইয়া ভাইয়া, এটাই ভালো। প্রথমবারের এটাই মতো মজা ভালো ভাইয়া। লাগছে। হ্যাঁ ভাইয়া, এটাই আমি ভালো। তোমাদের জাস্ট একটা আইডিয়া দেই। আমার বুয়েট লাইফে মেকানিক্স নামে একটা টপিক ছিল। 400 মার্কের পরীক্ষা হইতো ওইটাতে। মেকানিক্স ইজ অল রিলেটেড টু ফোর্স, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, এগুলা। হ্যাঁ, এবং এটা ছিল আমার ফেভারিট টপিক মেকানিক্স। আমরা 400 মার্কের পরীক্ষা দিছিলাম এবং ওইটাতে আমি হচ্ছে ক্লাস টেস্টে হাইয়েস্ট পাইতাম বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু তারপরেও পরীক্ষায় কেন কারণে এ প্লাস পাইনি। এটা একটা আফসোস ছিল। আমাদের এ প্লাস পাওয়ার মানে ওই মেকানিক্সে হচ্ছে মানে অ্যানসার না মিললে ফুল মার্ক দেয় নাই। এখন মেকানিক্সের একটা ম্যাথ হচ্ছে 5-6 পেজ করে করে হইতো। 5-6 পেজ ক্যালকুলেশন ঠিক রেখে রেজাল্ট মেলানো অনেক কঠিন ছিল। এইজন্য এ প্লাস আসেনি আমাদের। আমি 75% প্লাস মার্কস পাইছিলাম, এইজন্য এ পাইছিলাম। এ মানে হচ্ছে 75 প্লাস, আর এ প্লাস মানে হচ্ছে 80% প্লাস। কতটা রিলেটেবল। হ্যাঁ, যাই হোক, তো আমরা একটু সামনের দিকে মুভ করব। বাট যেটা বলতেছিলাম যে আমি এইচএসসি লেভেলে যে মেকানিক্স ক্লাস নেই, ওটা আমাকে যদি 2 মাসও পড়াইতে বলা হয় টানা, আমি 2 মাস পড়াইতে পারবো। এত টপিক আছে, এত জানার ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে। সেখানে তোমরা 9-10-এ অনেক কম দেখাচ্ছি আমি, কিন্তু এটা পসিবল যেটা অনেক কিছু আছে, ঠিক আছে, দেখানোর মতো। বাট এখন যদি তোমরা বেসিকটা স্ট্রং করে নাও ফোর্সের, তাহলে তোমার ফিজিক্স মজা লাগবে। ফিজিক্সের বেসিকে হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স বা ক্লাসিক্যাল ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে রয়েছে এই যে ভেক্টর, তারপরে ফোর্স, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি, এই জিনিসগুলো। গ্র্যাভিটেশন দেখছো না, আমরা একটু ডিটেইলে পড়ছি, বইতে এত ডিটেইলে নাই কিন্তু। তাজুন ক্লিয়ার? এই পর্যন্ত যা যা দেখলাম হারা গেছে মনে হয়। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো তাজুনের কাছে আমার এখন একটা কোশ্চেন আছে। সেটা হচ্ছে, ধরো আরেকটা লিফট, এটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতেছে, v = কনস্ট্যান্ট। এই ক্ষেত্রে উপরের দিকে r আর নিচের দিকে mg, যেটা মানজিলা এই কোশ্চেনটা করতে চাচ্ছিল। উপরে r আছে আর নিচের দিকে mg আছে। বলতে পারবা এখানে কি হবে ফর্মুলাটা? তাজুন, জি স্যার। এই ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? উপরের দিকে কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলতেছে একটা লিফট, কোনো অ্যাক্সেলারেশন নাই। স্যার তখন যদি r = mg + mne, স্যার এখানে তো অ্যাক্সেলারেশন নাই যেহেতু ভেলোসিটি কনস্ট্যান্ট না। এখানে r = mg হবে না? m এ 0 হয়ে যাবে, তাহলে r = mg হবে। হ্যাঁ, বা আরো সহজে যদি বলি, এখানে সামেশন অফ f 0 হইতে হবে। কারণ মনে আছে নিউটনের ফার্স্ট লর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সামেশন অফ f 0 হইলে রেস্টে যে অবজেক্ট আছে ওটা রেস্টেই থাকবে, আর যেটা মুভ করতেছে ওটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। মনে আছে? জি স্যার। জি স্যার। আমাদের ফেসবুকে অনেকেই রাগ করে প্রতিদিন, কারণ ওদের আমরা একটু নাকি বেল কম দেই। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কি বলে আলোচনা জুমের সবার সাথে বেশি ইন্টারঅ্যাকশন হয়। সো যারা ফেসবুকে আছো লেফট আউট মনে করো না নিজেদেরকে, বাট আমি মানে স্ট্রংলি সবাইকে সাজেস্ট করবো যে জুম অ্যাপটা নামায় নাও এবং বাসা থেকে জুমে জয়েন করার চেষ্টা করো, কারণ আলটিমেটলি হ্যাঁ বলো, জুমে ক্লাস করাটা মানে আলটিমেটলি এটা ভালো সলিউশন, ঠিক আছে। সো জুমে আস্তে আস্তে তোমরা জয়েন করার চেষ্টা করো, ইন্টারঅ্যাকশনটা ইজি হয়, ঠিক আছে। অনেকে লেখছে যে জুম কি তোর ভূত, কি কি লেখছে জানো। ওকে, রুদাবা আছে। ওকে, সো আমরা দেখি। তাহলে যেটা বলতেছিলাম, আমরা আবার যদি একটু ব্যাক করি, তাজুনকে যে কোশ্চেনটা করছিলাম যে যখন ভেলোসিটি কনস্ট্যান্ট তখনও কিন্তু সামেশন অফ f 0, কারণ আমরা বলছিলাম দুইটা পার্ট আছে, যে নিউটনের ফার্স্ট ল বলে সামেশন অফ f 0 হলে অবজেক্ট এট রেস্ট উইল রিমেইন এট রেস্ট বাট মুভিং অবজেক্ট উইল রিমেইন এট কনস্ট্যান্ট ভেলোসিটি। যেহেতু এটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে তখনও তো নেট ফোর্স 0, কারণ নেট ফোর্স 0 হলে দুইটা ঘটনা ঘটে, অবজেক্ট এট রেস্ট উইল রিমেইন এট রেস্ট আর মুভিং অবজেক্ট মুভস এট কনস্ট্যান্ট ভেলোসিটি। যেহেতু এটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে, এটা সামেশন অফ f 0 হতে হবে, এবং 0 হওয়া মানে r - mg = 0, এবং এই জন্য r = mg হবে।
তাজুন বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, এখন আমরা একটু কিছু ঘটনা ব্যাখ্যা করি। তাজুনের বাসা কয়তলায়? 4 তলা। লিফট আছে? জি স্যার। আচ্ছা, লিফটে যখন উঠো তোমার কি পুরাটা টাইম, লিফট যখন উপরে উঠতে থাকে পুরাটা টাইম কি তোমার ওয়েট বেশি বলে মনে হয়? না, যখন হচ্ছে গিয়ে যখন উপরে ওঠা শুরু করে তখন ওই মোমেন্টের জন্য শুধু বেশি লাগে। আচ্ছা, তারপরে মাঝখানে অনেকক্ষণ কিছু মনে হয় না, আবার যখন থামে যায় তখন মনে হয় না ওয়েটটা একটু কমে গেল? হ্যাঁ। আচ্ছা, মাঝখানের রাস্তায় কেন মনে হয় যে ওয়েট বাড়েও নাই কমেও নাই? তখন অ্যাক্সেলারেশন ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে। এক্স্যাক্টলি, তাহলে মাঝখানের বিশাল একটা রাস্তা আসলে লিফট কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলে, আর যখন কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলে তখন তোমার কাছে মনে হয় যে তোমার ওয়েটটা আগের মতোই আছে। শুধু কখন মনে হয় ওয়েটটা বেড়ে গেছে বা কমে গেছে? ইনিশিয়ালি যখন অ্যাক্সেলারেট করে আর ফাইনালি যখন ডিসিলারেট করে। সো ইনিশিয়ালি অ্যাক্সেলারেট করার সময় ওয়েট বেড়ে যায় বলে মনে হয়, আর ডিসিলারেট করা মানে হচ্ছে অ্যাক্সেলারেশন নিচের দিকে তখন থাকে, তখন তোমার ওয়েটটা কমে গেছে বলে মনে হয়। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার রিজন। যে তাহলে লিফট গুলা আমি কি বলতে পারি যে লিফট যারা বানাইছে ওরাও খুব বুদ্ধিমান, মাঝখানের রাস্তাটাকে ওরা কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করায়, নাইলে কিন্তু পুরাটা রাস্তায় আমাদের মনে হতো ওয়েট বাইরে গেছে, এবং ওটা কিন্তু খুব অস্বস্তিকর ফিলিং, ভালো লাগে না। কিন্তু ইনিশিয়ালি যে ধাক্কাটা লাগে ওটা কিন্তু ভালো লাগে না কারণ বাস জার্নির মতো হ্যাঁ মাথায় খারাপ লাগে জানি কিরকম। বাস জার্নির মতো লিফটের মতো গাড়িতেও জি ভাই। জিনিসটা হয় না? হ্যাঁ, গাড়িতেও হ্যাঁ কনস্ট্যান্ট ভেলোসিটি যখন থাকে তুমি তখন ওই যে ওই ওটা আসলে মানে ইনারশিয়া, ওটা মানে r = mg এই যে জিনিসটা সেটা সেম না, গাড়ি তো হরাইজন্টালি চলে, যারা শুধু ভার্টিক্যালি চলবে সেগুলোর ক্ষেত্রে আর এর ভ্যালু mg থেকে বেশি কম হতে পারে। হরাইজন্টাল মুভমেন্টের ক্ষেত্রে আর এর উপর ইমপ্যাক্ট নেই হরাইজন্টাল মুভমেন্ট। বুঝা গেছে? এখন আসো আমরা যেই কথা দিয়ে শুরু করছিলাম ফ্রিকশন, আমরা আসলে ফ্রিকশন থেকে অনেক দূরে চলে গেছি। আমাকে একটা জিনিস একটু বলো তো, আমি একটু মুছে ফেলি এই জায়গাটুক। আচ্ছা, আমি যদি একটা ছবি আঁকি এখানে এরকম একটা ব্লক, একটা হরাইজন্টাল একটা সারফেসে আছে, আর ওই ব্লকটাই ভার্টিক্যাল একটা সারফেসে আছে। বলতে পারবা এইখানে রিঅ্যাকশন কত আর এইখানে রিঅ্যাকশন কত? একটু আনমিউট করে বলতে হবে। এই ব্লকটা যেটা ভার্টিক্যাল সারফেসের সাথে লেগে আছে আর যেটা হরাইজন্টাল সারফেসের সাথে লেগে আছে, নরমাল রিঅ্যাকশন তো সারফেসের পারপেন্ডিকুলার হবে, তাহলে এখানে সারফেসের পারপেন্ডিকুলার হচ্ছে রিঅ্যাকশন, এখানেও সারফেসের পারপেন্ডিকুলার হচ্ছে রিঅ্যাকশন। এই রিঅ্যাকশন কোনটা কত হবে? এটার ম্যাস হচ্ছে m, এটার ম্যাসও হচ্ছে m। এনিওয়ান জুমে যারা আছো অথবা যারা ফেসবুকে আছো? ভাইয়া ফার্স্ট এরটায় MA হবে আর সেকেন্ডটায় MG। MA কেন আপু? কারণ এখানে তো মানে ও হ্যাঁ আসলে অবজেক্টটা কি রেস্টে আছে? দুইটা অবজেক্টই রেস্টে আছে। না, অবজেক্ট রেস্টে থাকা, এই রাইট হ্যান্ডটাই আসলে রেস্টে থাকা সম্ভব না, তো নিচে পড়ে যাবে। আচ্ছা, আমি একটু বলি, এইখানে আর এর ভ্যালু 0 আর এখানে আর এর ভ্যালু হচ্ছে, এদিকে নিচে যেহেতু mg তাহলে আর আর mg হচ্ছে সমান হবে, আর রাইট হ্যান্ড সাইডে mg তো নিচে, এই mg এর কোনো ইমপ্যাক্ট আর এর ডিরেকশনে থাকে না। ঠিক আছে, এটা ওয়েটলেসনেস আছে। এক্স্যাক্টলি, এটা ওয়েটলেস ফিল করবে। এটা তো mg এর জন্য অ্যাকচুয়ালি পড়ে যেতে থাকবে, এটা কি বুঝছো? এটা mg এর জন্য অ্যাকচুয়ালি পড়ে যেতে থাকবে। এখানে যদি তুমি একটা ভার্টিক্যাল ফ্লোরে তুমি একটা কিছু রাইখা ছাইরে দিলে কি ওটা থাকে না, পড়ে যায়? পড়ে যায়। তাহলে এটা অ্যাকচুয়ালি এই সারফেসের গায়ে কিন্তু লেগেই থাকতে পারবে না, এটা এমনি এমনি পড়ে যাবে এবং এখানে রিঅ্যাকশন থাকবে না। কারণ খুব সিম্পল, এখানে কেন রিঅ্যাকশন আছে? কারণ এই অবজেক্টটাকে আর্থ যেহেতু অ্যাট্রাক্ট করছে, ও আর্থের ডিরেকশনে কিছুটা যাওয়ার ফলে ওই খাঁজকাটা অংশগুলো একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে, ফলে এখানে তুমি একটা রিঅ্যাকশন ফোর্স পাইছো, অ্যাকশনও ছিল রিঅ্যাকশনও ছিল। আর এখানে তো এই বরাবর তো ওর কোনো ফোর্স নাই, এই বরাবর তো ঢুকতে চাবেই না, ফলে খাঁজকাটাগুলো একটা আরেকটার ভিতরে ঢোকার কোনো সুযোগ পায় নাই, এবং আমরা বলতেছি এখানে কোনো এই জন্য ফ্রিকশনও কাজ করবে না, এখানে কোনো ফ্রিকশনও কাজ করবে না। এবং দেখো এখানে যে ফ্রিকশন কাজ করতেছে না, এই জন্যই ফর্মুলাটা ভ্যালিড। আমরা লিখছিলাম না F = μ × R, এখানে কিন্তু ওর একটা ওয়েট আছে, এখানে ওয়েট কিন্তু mg আছে, কিন্তু যেহেতু কোনো রিঅ্যাকশন নাই, এই রিঅ্যাকশন 0 হওয়ার ফলে ফ্রিকশনটাও 0 হয়ে গেছে। আমার কথা কি বুঝতে পারছো কিনা? বাট হরাইজন্টাল সারফেসে যখন মুভ করতেছে F = μ × R, এখানে কিন্তু μ × mg লিখতে হবে বা μ × W লিখতে হবে ওয়েট। সো আমরা যে বলতেছিলাম না যে আর কি সবসময় mg হয় কিনা, অ্যান্সার হচ্ছে হয়।
আমরা একটু আগে দেখছি আর এর ভ্যালু এমজি থেকে বেশিও হয়, আবার কেবল দেখলাম যে এই হরাইজন্টাল না হয়ে ভার্টিক্যাল সারফেসের উপর রাখলে কোনো কিছু আর এর ভ্যালু 0 হয়ে যায়, কারণ ওই এই অবজেক্টটা এই দিক বরাবর কোনো ফোর্স দেয় না, কারণ ওর কি ঠেকা পড়ছে দেওয়ালের সাথে আইটা থাকবে। সো ও কোনো ফোর্স দেয় না, অ্যাকশন দেয় না, কোনো রিঅ্যাকশনও পায় না, রিঅ্যাকশন ফোর্স 0 হয়ে যায়, আর রিঅ্যাকশন 0 হয় দেখে কোনো ফ্রিকশন থাকে না। এই জন্য আমরা এফ এর ফর্মুলা মিউ ইন্টু ডাব্লিউ না দিয়ে মিউ ইন্টু আর দিয়ে শিখবো। আমার কথাগুলো কি বোঝা গেছে? আমি কারো কিছু শুনতে পারতেছি না, কেউ একটু আওয়াজ দাও। জি ভাইয়া বুঝছি ভাইয়া। মানে তোমাদের বইতে দেখবা আর ইকুয়াল টু হচ্ছে সরি এফ ইকুয়াল টু মিউ ইনটু এমজি দেয়া আছে, বাট আমরা মিউ ইনটু আর লিখবো, ঠিক আছে? আর এর ভ্যালু অনেক ক্ষেত্রে এমজি হবে, যেমন এই যে লেফট হ্যান্ড সাইডে যে অবস্থাটা রয়েছে এখানে যেমন আর এর ভ্যালুটা এমজি হয়েছে, বাট নট অলওয়েজ আর এর ভ্যালু এমজি সমান হবে। আমরা লিফটের ক্ষেত্রেই তো দেখলাম যে এমজি প্লাস এম এ অথবা এমজি মাইনাস এম এ হয়। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমি একটা কোশ্চেন দিয়ে শেষ করব আজকে। আমাদের ফ্রিকশনের ম্যাথ করা হলো না, ম্যাথ আমরা রেখে দিলাম, আরেকদিন করব। যে কোশ্চেনটা দিয়ে শেষ করতে চাচ্ছি এই কোশ্চেনটা হচ্ছে, ফারা উলফাত তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, কোশ্চেন অ্যানসার না করতে চাইলে সবচেয়ে ভালো হচ্ছে যে চুপচাপ থাকা, তাহলে বুঝবে যে শুনতেছি না। ওকে, তাহসিন আছো ক্লাসে? জি ভাইয়া। আচ্ছা তাহসিন, তোমার কাছে যে কোশ্চেন সেটা হচ্ছে একটা লিফট উপরের দিকে উঠতেছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে, উপরের দিকে উঠতেছে, তুমি কি নরমাল ফ্রিকশনের থেকে বেশি ফ্রিকশন ফিল করবা কিনা? কনস্ট্যান্ট ভেলোসিটিতে একটা লিফট উপরের দিকে উঠতেছে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে একটা লিফট উপরের দিকে উঠতেছে, কোনো কারণে কি তোমার ফ্রিকশন ফোর্স বেড়ে যাবে কিনা? না ভাইয়া। বাড়বে না, কেন? পারবে। আচ্ছা, যে বাড়বে বললা, কেন বাড়বে? কারণ এটা যখন নিচের থেকে ফোর্স দিবে তখন খাঁজ কাটা হয়ে আরো ভিতরে মানে লেগে যাবে না? হ্যাঁ, কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করলে মনে আছে আর ইকুয়াল টু এমজি হয়। একটু আগে তুমি দেখলা না, লিফট যখন কনস্ট্যান্ট ভেলোসিটিতে যায় আর তো এমজি সমান, তাহলে আর যতক্ষণ পর্যন্ত এমজি থাকবে তাহলে নরমাল ফ্লোরে যদি যে ফ্রিকশন পাইতা ওই ফ্রিকশনই পাবা, তোমার ফ্রিকশন বাড়বে না। ক্লিয়ার? আচ্ছা, মানে ওটা অ্যাক্সিলারেশন হলে তখন ফ্রিকশন বেশি। এক্স্যাক্টলি, তুমি উপরে উঠতেছো বাট অ্যাক্সেলারেট করতেছে, তখন কি ফ্রিকশন বাড়বে না কমবে? বাড়বে। হ্যাঁ, যদি তুমি উপরে উঠতে থাকো অ্যাক্সেলারেশন হচ্ছে তখন ফ্রিকশনটা বেড়ে যাবে, আর যদি ডিসিলারেশন হয় বা নিচের দিকে যদি অ্যাক্সেলারেশন থাকে ইন দ্যাট কমে যাবে, ফ্রিকশন কমে যাবে, ফ্রিকশন ফোর্স কমে যাবে। ঠিক আছে? আচ্ছা, বুঝতে কোনো সমস্যা হচ্ছে? রামিসা ইসে আছে, ফেসবুকে আছো, তুমি কি বুঝছো কিনা আমাকে একটু জানাও। রুদাবা বুঝছো কিনা একটু জানাও, তানহা বুঝছো কিনা একটু জানাও। স্যার চলে যাওয়ার একটা কোশ্চেন করতে। হ্যাঁ, বুঝি না আপু, একটু বলো আবার। স্যার চলে যাওয়ার আগে একটা কোশ্চেন করতে চাই। চলে যাওয়ার আগে তো পরে অন্যদের একটু কোশ্চেন করার সুযোগ দেই, তোমার আজকে অনেক সুযোগ দিছি কোশ্চেনের। বাকিদের কোনো কোশ্চেন আছে? মেহনাজ, এই পর্যন্ত যা দেখাইছি ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। তাহলে কি ওই যে স্পেসে মানে ইউনিফর্ম ভেলোসিটিতে চলবে দেখে অ্যাক্সিলারেশন 0 হবে? স্পেসের ক্ষেত্রে যেটা হয়, তুমি কোনো অ্যাকশন দিতেই পারো না কোনো অবজেক্টের উপর, কারণ আর তো ওইখানে কোনো মানে জি নাই, এমজি নাই, ফলে তুমি কোনো কিছুকে ফোর্স দিতে পারো না, এইজন্য তুমি ওয়েটলেস ফিল করো, তোমার কোনো রিঅ্যাকশন থাকে না এখানে, যেহেতু অ্যাকশন দিতে পারো না কাউকে। বাট তোমরা আরেকটা জিনিসের নাম শুনছো, আর্টিফিশিয়াল গ্র্যাভিটি? শুনেছি। মানে স্পেসে যারা বসবাস করে, আমি এখন একটু গল্প করি, ঠিক আছে? এই গল্পটা মজার গল্প, এটা নিয়ে আমরা মুভি টুভি গল্প করতে পারবো। তো বিভিন্ন মুভিতে তোমরা দেখছো যে স্পেস স্টেশনে বা স্পেসে যে স্পেসশিপ গুলো আছে ওখানে মানুষজন হাইটে বেড়াইতেছে, এখন এরকম কখনো খেয়াল করছো? হ্যাঁ হ্যাঁ, গ্র্যাভিটিতে। আচ্ছা, ওইখানে ওরা গ্র্যাভিটি ক্রিয়েট করে নেয়। এখন গ্র্যাভিটি ক্রিয়েট করা মানে কি? গ্র্যাভিটি তো একটা ফিলিং, ঠিক না? ওখানে ফিলিংটা ক্রিয়েট করে নেয় সে, ঠিক আছে? সো ওইটাকে আমরা বলি আর্টিফিশিয়াল গ্র্যাভিটি। স্পেসে যখন তোমরা অনেকদিন ধরে থাকতে যাবা, সব সময় যদি তুমি জিরো গ্র্যাভিটিতে থাকো, তোমার আসলে বডি ওইটা মানে ভালোভাবে নিবে না, অনেকদিন থাকলে তোমার বডিতে অনেক প্রবলেম হওয়া শুরু করবে, ঠিক আছে? সো ওইখানে মাঝে মাঝে এরকম গ্র্যাভিটি তৈরি করে নেওয়া হয় কিভাবে? তোমার উপর একটা অ্যাকশন দেওয়া হয় বা তোমার উপর একটা রিঅ্যাকশন ফোর্স ক্রিয়েট করা হয় সামহাও, মানে আর এর মান ক্রিয়েট করা হয়। তুমি যদি একটা আর পাও তখনই আসলে তুমি ফিল করবে যে তোমার একটা ওয়েট আছে। কিভাবে এই আরটাকে ক্রিয়েট করা হয় এটা তোমরা এইচএসসি লেভেলে জানবা, যে সেন্ট্রিপেটাল ফোর্স নামে একটা জিনিস আছে। তোমাকে যদি অ্যাকচুয়ালি স্পেসে নিয়ে স্পেস শাটলটাকে ঘোরানো হয়, স্পেস শাটল ঘোরার সাথে সাথে তুমি ফিল করবা যে তোমার একটা ওয়েট ক্রিয়েট হয়েছে।
ওই সেন্ট্রিপেটাল ফোর্সের জন্য তুমি একটা রিঅ্যাকশন ফোর্স পাও, ওই রিঅ্যাকশন ফোর্সটা তোমার ওয়েটের ফিলিংসটা নিয়ে আসে। ঠিক আছে, এটা নিয়ে আমি খুব বেশি এখন বলবো না। তোমাদের একটা হোমওয়ার্ক রইলো যে তোমরা নেটে সার্চ দিবা যে কিভাবে আর্টিফিশিয়াল গ্র্যাভিটি তৈরি করা হয়। ঠিক আছে, হাউ ক্যান উই ক্রিয়েট আর্টিফিশিয়াল গ্র্যাভিটি ইন স্পেস। স্যার এবার জিজ্ঞেস করবো?